আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলারেও যা থাকে প্লুরালেও তাই থাকে। এটা তো তোমরা জানো, তাই না? যেমন ধরো যে ডিয়ার, ডিয়ার মানে কি হরিণ না? DEER, এটা সিঙ্গুলারেও যা থাকবে প্লুরালেও তাই থাকবে। তারপরে শিপ মানে ভেড়া, এটা সিঙ্গুলারেও যা থাকবে প্লুরালেও তাই থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? এরকম কয়েকটা নাউন আছে যেগুলো সিঙ্গুলারেও যা থাকে প্লুরালেও তাই থাকে। এটা হচ্ছে তোমার নাম্বারের সময়ে, এটা তোমরা হচ্ছে নাম্বারের সময়ে ভালোভাবে পড়বা। আমরা তোমাদেরকে নাম্বার পড়া দিব, তখন ভালোভাবে পড়বা। তবে এখানে আমাদেরকে যেটা কাজে লাগবে আমাদের, সেটা হচ্ছে এই কয়েকটা নাউন। সেগুলো হচ্ছে ডজন, তারপরে স্কোর। ডজন মানে তো 12টা, স্কোর মানে হচ্ছে কি 20, তার মানে 20টা। তারপর হচ্ছে 100, 1000, মিলিয়ন, বিলিয়ন। এগুলো কি সংখ্যাবাচক নাউন না? সংখ্যাবাচক শব্দ না? ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন। শুনতেছো কথা? হ্যাঁ, একজন কথা বলো আমার সাথে সাথে। তাহলে মনে রাখবা, ডজন, স্কোর, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এগুলোর আগে যদি একটা সংখ্যা থাকে, নির্দিষ্ট সংখ্যা থাকে, তাহলে এগুলো সবসময়ই সিঙ্গুলারই রাখতে হবে, কোনোভাবেই প্লুরাল করা যাবে না। মনে থাকবে? যেমন এখানে দেখো 5 মিলিয়ন পিপুল, তাহলে 5 মিলিয়ন মানুষ। তাহলে এখানে কি 5 কি নির্দিষ্ট না? নির্দিষ্ট। এই জন্য তোমাকে হচ্ছে মিলিয়নটা মিলিয়নই রাখতে হবে, কোনো প্লুরাল করা যাবে না। কিন্তু যখনই তুমি অনির্দিষ্ট সংখ্যা বলবা, তাহলে যখনই তুমি নির্দিষ্ট সংখ্যা বলবা, 5 একটা নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট বোঝাচ্ছে, এই জন্য 5 মিলিয়ন পিপুল হবে, এটা সবসময় সিঙ্গুলারই হবে। যেমন যদি বলি যে 2000 টাকা নাকি 2000 টাকা, কোনটা হবে? 1000 টাকা, কোনো এজ যুক্ত করা যাবে না, কারণ নির্দিষ্ট। তাহলে মনে রাখবা, নির্দিষ্ট থাকলে কোনো প্লুরাল করা যাবে না। যেমন ধরো যে যদি বলি 3 বিলিয়ন পিপুল অথবা 5 মিলিয়ন পিপুল, তাহলে নির্দিষ্ট থাকলে কোনোভাবেই প্লুরাল করা যাবে না। অথবা ধরো যে 600 টাকা, এগুলো নির্দিষ্ট সংখ্যা, কোনোভাবেই প্লুরাল করা যাবে না। কিন্তু যখনই তুমি বলবা যে শত শত টাকা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ, এই রকম যখন বলবা, তখনই কি অনির্দিষ্ট হয়ে যায় না? তখনই কি হয়ে যায়? অনির্দিষ্ট হয়ে যায়। তখনই সেটাকে আবার প্লুরাল দেওয়া লাগবে। যেমন মিলিয়ন অফ পিপুল মানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন মানুষ বা লক্ষ লক্ষ মানুষ। তারপরে ধরো যে যদি বলি যে থাউজেন্ডস অফ টাকা মানে হচ্ছে হাজার হাজার টাকা, হান্ড্রেডস অফ টাকা, শত শত টাকা। অথবা ধরো যে বিলিয়নস অফ ডলার্স, তাহলে বিলিয়ন বিলিয়ন ডলার, এগুলো কি সব অনির্দিষ্ট হয়ে যাচ্ছে না? বুঝতেছো বিষয়টা? তাহলে যখনই নির্দিষ্ট সংখ্যা থাকবে তখনই কোনো প্লুরাল করা যাবে না, কিন্তু যখনই অনির্দিষ্ট হবে তখনই কি করতে হবে? প্লুরাল করতে হবে। তাহলে মনে রাখবা, হ্যাঁ, মনে রাখবা, ডজন, স্কোর, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এই কয়টার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা থাকলে কোনোভাবেই প্লুরাল করা যাবে না। আর যখনই অনির্দিষ্ট সংখ্যা হবে তখনই প্লুরাল করতে হবে। ক্লিয়ার তো বিষয়টা? ক্লিয়ার না? আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে হ্যাঁ, এরপরে দেখো কাইন্ড বা টাইপের ব্যবহার। কাইন্ড বা টাইপের সাথে আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে সর্ট, সর্ট অফ। আচ্ছা, সর্ট অথবা প্লুরাল হলে তখন হবে সর্টস, এটাও মনে রাখতে পারো। তাহলে মনে রাখবা যে কাইন্ড, টাইপ অথবা সর্ট, এই তিনটার আগে যদি সিঙ্গুলার ডিটারমিনার থাকে, এখানে এ কি সিঙ্গুলার না? এ কি সিঙ্গুলার না? এখানে সিঙ্গুলার। তাহলে যদি থাকে এ অথবা যদি থাকে দিস, THIS, দিস, দিস মানে এটি, এটা সিঙ্গুলার। তারপর দ্যাট মানে ওইটি, এটাও সিঙ্গুলার। অথবা যদি থাকে তোমার ওয়ান, এগুলো যদি থাকে এ, ওয়ান, দিস, দ্যাট, এগুলো যদি থাকে, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এগুলো যদি থাকে, তাহলে এগুলো যেহেতু সিঙ্গুলার, তাহলে পরে সবগুলোই সিঙ্গুলার হবে। দেখো, পরে কাইন্ড, কাইন্ড বা টাইপ বা সর্ট, এই তিনটা যদি থাকে, তিনটাই সিঙ্গুলার। পরের যে নাউনটা সেটাও কি দেওয়া লাগবে? সিঙ্গুলার দেওয়া লাগবে। বুঝতে পারছো? তাহলে কোনটা দিয়ে নির্ধারিত হচ্ছে?
নির্ধারিত হচ্ছে শুরুরটা দিয়ে, কোনটা দিয়ে? শুরুর ডিটারমিনারটা দিয়ে। হ্যাঁ, তাহলে শুরুর ডিটারমিনারটা সিঙ্গুলার থাকলে পরের কাইন্ড, টাইপ বা সর্ট তিনটাই সিঙ্গুলার, পরের নাউনটাও কি হবে? সিঙ্গুলার হবে। এমনকি পরে যদি ভার্ব থাকে সেটাও কি হবে? সিঙ্গুলার হবে। পরে ভার্ব থাকলে সেটাও কি হবে? এমনকি পরে যদি ভার্ব থাকে সেটাও সিঙ্গুলার দেওয়া লাগবে। আচ্ছা, কিন্তু যদি আগের ডিটারমিনারটা যদি প্লুরাল থাকে, টু কি প্লুরাল না? টু প্লুরাল। অথবা যদি থাকে দিস, THESE, দিস মানে হচ্ছে এগুলো, তারপরে দোজ মানে ওইগুলো, এটাও প্লুরাল বোঝায়। অথবা যদি বলি যে সাম মানে কিছু, মেনি মানে অনেক, এগুলো সবই কি প্লুরাল বোঝায় না? তাহলে এই প্লুরাল ডিটারমিনারগুলো যদি শুরুতে বসাও, যেমন মেনি অথবা টু, যাই বসাও না কেন, তখন পরের এগুলো সবই প্লুরাল হয়ে যাবে। তাহলে কাইন্ডস, টাইপস অথবা সর্টস হয়ে যাবে, পরের নাউনটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। বুঝতে পারছো? অথবা যদি বলি ডিফারেন্ট, ডিফারেন্ট মানে যদি ভিন্ন ভিন্ন ধরনের বোঝায়, তাহলে সেটাও কি একটা প্লুরাল বোঝায় না? তাহলে ডিফারেন্টের ক্ষেত্রেও পরেরগুলা কি দেওয়া লাগবে? প্লুরাল দেওয়া লাগবে। তাহলে যদি আগের ডিটারমিনারটা প্লুরাল দাও, তাহলে পরের কাইন্ড, টাইপ বা সর্টস এগুলাও প্লুরাল দেওয়া লাগবে, এবং পরের নাউনটাও কি দেওয়া লাগবে? প্লুরাল দেওয়া লাগবে। ঠিক আছে? বুঝতে পারছো তো? তাইলে সহজ কথা, আগের ডিটারমিনারটা সিঙ্গুলার থাকলে পরের সব সিঙ্গুলার, আগের ডিটারমিনারটা প্লুরাল থাকলে পরের সব প্লুরাল। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা পড়ব হচ্ছে পসেসিভ কেস। পসেসিভ কেস হচ্ছে তোমার, আমরা প্রোনাউনের ক্ষেত্রেও পড়বো, প্রোনাউনের ক্ষেত্রে আলাদা করে পড়বো, কিন্তু আমরা এখন মূলত পড়বো হচ্ছে নাউনের পসেসিভ। মনে রাখবা, পসেসিভ মানে বোঝায় হচ্ছে অধিকার বা মালিকানা। পসেসিভ মানে কি বোঝায়? অধিকার বা মালিকানা। যেমন যদি বলি যে, যদি বলি যে যদি বলি যে রহিমের গাড়ি, রহিমের গাড়ি, তাহলে গাড়িটার উপর কি রহিমের মালিকানা বা অধিকার আছে না? বুঝতেছো বিষয়টা? তার মানে রহিমের হচ্ছে এখানে পসেসিভ কেস। এখানে রহিমের শব্দটা কি একটা পসেসিভ কেস। রহিমের শব্দটা কি এখানে? পসেসিভ কেস। তারপরে ধরো যে যদি বলো যে মায়ের শাড়ি, মায়ের শাড়ি, তাহলে মায়ের শব্দটা কোন কেস? তাইলে পসেসিভ কেস। এরকম আর কি বিষয়টা। যদি বলি যে নজরুলের কবিতা, তাহলে নজরুলের একটা কোন কেস? বলো, পসেসিভ কেস। তাহলে এই পসেসিভ কেসগুলো কিভাবে লিখতে হয় সেটাই আমরা এখন দেখব। পসেসিভ কেসগুলো কিভাবে লিখতে হয় সেটাই আমরা এখন দেখব। এটার নিয়ম হচ্ছে দুইটা নিয়ম। একটা হচ্ছে নাউনের শেষে যদি এস বা এসের মতো উচ্চারণ না থাকে, কি না থাকে? এস বা এসের মতো উচ্চারণ না থাকে, না থাকলে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হবে। না থাকলে কি যুক্ত হবে? অ্যাপোস্ট্রফি এস। বলো তো, মাদার, মাদার শব্দটার শেষে কি এস বা এসের মতো উচ্চারণ আছে? না, তাইলে অ্যাপোস্ট্রফি এস হবে। দেখো তো, মেন, মেন শব্দটার শেষে কি এস বা এসের মতো উচ্চারণ আছে? না, নাই, তাইলে অ্যাপোস্ট্রফি এস হবে। কোট, কোট শব্দের শেষে কি এস বা এসের মতো উচ্চারণ আছে? না, তাইলে অ্যাপোস্ট্রফি এস। গড শব্দের শেষে কি এস বা এসের মতো উচ্চারণ আছে? না, তাইলে অ্যাপোস্ট্রফি এস। কিন্তু যখনই নাউনটার শেষে এস বা এসের মতো উচ্চারণ থাকবে, এস বা এসের মতো উচ্চারণ থাকবে, সেক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রফি দিতে হবে। সেক্ষেত্রে কি দিতে হবে? শুধু অ্যাপোস্ট্রফি। সেক্ষেত্রে কি দিতে হবে? শুধু অ্যাপোস্ট্রফি। তাহলে দেখো তো, প্যারেন্টস, প্যারেন্টস এস বা এসের মতো উচ্চারণ আছে না? আছে। প্যারেন্টস শব্দের শেষে এস আছে, তাইলে এখানে কি হবে? শুধু অ্যাপোস্ট্রফি হবে। কি হবে? শুধু অ্যাপোস্ট্রফি হবে। হ্যাঁ। তারপর দেখো গার্লস, গার্লস শব্দের শেষে কি এস আছে না? গার্লস শব্দের শেষে
জি ভাইয়া আছে। এস আছে, তাহলে শুধু অ্যাপোস্ট্রফি হবে। আচ্ছা বলো তো গার্লস স্কুল বানান সঠিক কোনটা? গার্লস স্কুল বানানে তোমরা কি দেখো? গার্লস স্কুল বানানে কি তোমরা এটা দেখো নাকি এটা দেখো? কোনটা দেখো? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। হ্যাঁ। দ্বিতীয়টা। আচ্ছা প্রথমটা কেন হবে না? প্রথমটাও তো হওয়ার কথা। কারণ এটা তো হচ্ছে যে কোনো একজনের বোঝাচ্ছে না, মানে সকল হ্যাঁ, মেয়েদের গার্লস স্কুলে বোঝাচ্ছে তো না। আর মাত্র একজন মেয়ে থাকে না, অনেকজন মেয়ে, এই কারণে তোমার হচ্ছে তাইলে প্লুরাল করে তারপরে অ্যাপোস্ট্রফি যুক্ত হয়, বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো গুডনেস। গুডনেস শব্দের শেষে কি এস আছে না? জি আছে, তাহলে শুধু অ্যাপোস্ট্রফি হবে। এরপর দেখো জাস্টিস। জাস্টিসের শেষে কি এস এর মতো উচ্চারণ আছে না? জাস্টিস আছে না? জি ভাইয়া। আছে, তাহলে শুধু অ্যাপোস্ট্রফি যুক্ত হবে। আর এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এগুলোর মধ্যে প্যারেন্টস হচ্ছে কমন নাউন, গার্লস হচ্ছে কমন নাউন, গুডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, জাস্টিস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু মনে রাখবা যে এস বা এসের মতো উচ্চারণ থাকলে নাউনটা যদি প্রপার নাউন হয়, কোন নাউন হয়? নাউনটা যদি কোন নাউন হয়? প্রপার নাম। প্রপার নাউন হয়। মনে রাখবা প্রপার প্রপার নাউন নাম হচ্ছে হয়। ব্যতিক্রম। কোনটা ব্যতিক্রম? প্রপার নাউন। প্রপার নাউন নামটা হচ্ছে বের- ব্যতিক্রম। মনে রাখবা প্রপার নাউনের শেষে যদি এস বা এসের মতো উচ্চারণ থাকে তাহলে শুধু অ্যাপোস্ট্রফিও কারেক্ট, আবার অ্যাপোস্ট্রফি এসও কারেক্ট। কয়টা কারেক্ট হবে সেক্ষেত্রে? দুইটা। দুইটা কারেক্ট হবে। তাহলে শুধু অ্যাপোস্ট্রফিও কারেক্ট, আবার অ্যাপোস্ট্রফি এসও কারেক্ট। শুধু অ্যাপোস্ট্রফিও কারেক্ট, আবার কি অ্যাপোস্ট্রফি এসও কারেক্ট। ঠিক আছে? তাহলে জেমসের ক্ষেত্রে এস আছে, তাহলে শুধু অ্যাপোস্ট্রফিও কারেক্ট, আবার অ্যাপোস্ট্রফি এসও কারেক্ট। দুইটাই কারেক্ট, মনে থাকবে? জি ভাইয়া। দুইটাই কারেক্ট। কিন্তু অপশনে যদি দুইটাই থাকে তখন কোনটা দাগাবা? শুধু অ্যাপোস্ট্রফি নাকি অ্যাপোস্ট্রফি এস? যেটা প্রথমে থাকবে। হ্যাঁ মনে রাখবা শুধু না, যেটা প্রথমে সেটা না, মনে রাখবা যে দুইটাই থাকলে শুধু অ্যাপোস্ট্রফিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কোনটা বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট? শুধু অ্যাপোস্ট্রফি। হ্যাঁ শুধু অ্যাপোস্ট্রফিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে অপশনে দুইটাই থাকলে শুধু অ্যাপোস্ট্রফিটা দাগাবা। বুঝতে পারছো বিষয়টা? জি ভাইয়া। বুঝতে পারছো না? পারছি। আচ্ছা এখন আমরা হচ্ছে একটু লেকচার শিট থেকে আমরা একটু সলভ করি। আচ্ছা দেখো, আমরা দেখো এখানে দেখো টেস্ট ইওর সেলফ, দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আচ্ছা এখন ক্লিয়ার হচ্ছে কিনা? এখন মোটামুটি ক্লিয়ার তো নাকি? জি ভাই। আচ্ছা তাহলে বোঝা এখানে যায়। দেখো, এখানে দেখো, এখানে আমরা দেখব হচ্ছে হি বিলিভস ইন জেসাস রিলিজন। জেসাস মানে এখানে কাকে বোঝাচ্ছে বলো দেখি? জি যিশু খ্রিস্টকে বোঝাচ্ছে। যিশু খ্রিস্ট কি প্রপার নাউন না? জি ভাই। প্রপার নাউন। প্রপার নাউনের ক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রফি কারেক্ট, আবার অ্যাপোস্ট্রফি এসও কারেক্ট, দুইটাই কারেক্ট। তাহলে অপশনে যেহেতু দুইটাই আছে তাহলে কোনটা দাগাবা? যেটাতে শুধু অ্যাপোস্ট্রফি। হ্যাঁ শুধু অ্যাপোস্ট্রফি, বি নাম্বার। এরপর দেখো 2 নাম্বার সলভ করো। আই রিজেক্টেড দ্য ডিমান্ড ফর জাস্টিস সেক। জাস্টিস এসের মতো উচ্চারণ আছে না? আছে না? আছে, এবং এটা প্রপার নাউনও না, তাহলে কোনটা হবে? শুধু অ্যাপোস্ট্রফিটা হবে। কোনটা হবে? শুধু অ্যাপোস্ট্রফি, তাহলে এ নাম্বার হবে। আচ্ছা এখন 3 নাম্বার সলভ করো দেখি। নান হ্যাজ কন্ট্রোল ওভার, নান হ্যাজ কন্ট্রোল ওভার ড্যাশ। তাহলে কি এটা ডেথ হ্যান্ড হবে নাকি হ্যান্ডস ডেথ হবে বলো দেখি? আচ্ছা হ্যান্ডস ডেথ দিলে সমস্যা কোথায়? এটাও তো হয়, সমস্যা কোথায় কে বলতে পারবা? হ্যাঁ এটা অর্থ মিলে না, এই কারণে হবে না। মৃত্যুর হাত, কিন্তু হাতের কি মৃত্যু হয়? ধরো যে মানুষটা বেঁচে আছে কিন্তু হাতের মৃত্যু হয়ে গেছে, এটা সম্ভব এইভাবে?
এটা তো আর সম্ভব না, তাহলে হাতের মৃত্যু অর্থ মিলে না, এই কারণে এটা হবে না, তাহলে মৃত্যুর হাত দেওয়া লাগবে। আচ্ছা, এরপর 4 নাম্বারটা দেখো, এটা লার্নস এজ যুক্ত হবে আর কি, এজ যুক্ত হবে। আচ্ছা, জ্যাক্স লার্নস নিউটনস ফর্মুলাস, এটা হবে নাকি বি নাম্বার হবে নাকি সি নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে? তাহলে তাহলে দেখো, এখানে বাক্যের দ্বিতীয় নাম্বার ওয়ার্ডটা ভার্ব, লার্নস ভার্ব, রিডস ভার্ব, ইমিটেড ভার্ব। ভার্বের আগে কি সাবজেক্ট থাকে না? ভার্বের আগে জি ভাইয়া। সাবজেক্টের জায়গায় কি পসেসিভ ফর্ম দেওয়া যায়? শুধু একটা ওয়ার্ড সাবজেক্টের জায়গায়, সেটা তুমি পসেসিভ ফর্ম দিয়ে দিলে, সেটা কি বাক্য হবে? না। যদি বলো যে রহিমস ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা কি দেওয়া যাবে? নাকি বলতে হবে যে রহিমস কার ইজ ভেরি এক্সপেন্সিভ? কোনটা দেওয়া লাগবে? রহিমস কার ইজ ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, তাইলে যদি সাবজেক্টের জায়গায় দাও তাইলে অ্যাপোস্ট্রফি মানে পসেসিভ দিয়ে পরে একটা নাউন দেওয়া লাগবে। কিন্তু এখানে দেওয়া দেখো, তোমার বি নাম্বারে আর ডি নাম্বারে শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে রাখছে, কিন্তু পরে কোনো নাউন নাই। তাহলে বি নাম্বার আর ডি নাম্বারটা কি হবে? না। হবে না, কারণ সাবজেক্টের জায়গায় শুধু অ্যাপোস্ট্রফি বা শুধু পসেসিভ ফর্ম দেওয়া যায় না। তাহলে বি নাম্বার আর ডি নাম্বার সবার আগে বাদ। এখন দেখো, এখন এ নাম্বার হবে নাকি সি নাম্বার হবে? জ্যাক্স লার্নস নিউটনস ফর্মুলাস নাকি জেমস রিডস হপকিন্স পয়েমস, কোনটা হবে? হপকিন্স পয়েন্ট। কেন কেন হবে? কারণ হপকিনের কবিতা নিউটনের ফর্মুলা, এটা অধিকার বোঝাচ্ছে। অধিকার বোঝালে কি তখন অ্যাপোস্ট্রফি দেওয়া লাগে না? হ্যাঁ দেওয়া লাগে। যেহেতু অ্যাপোস্ট্রফি নিউটনস ফর্মুলায় নাই, তাহলে ওটা বাদ। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। তাহলে অ্যান্সার কি হবে? সি নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো, এরপরে আমরা দেখব হচ্ছে এটা খুবই সহজ একটা বিষয়, সেটা তোমরা জানো। বলো তো, আইটি অ্যাপোস্ট্রফি ছাড়া আর অ্যাপোস্ট্রফি সহ, তাহলে ইটস যেটা অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে ইটের পসেসিভ ফর্ম, এটার মানে হবে ইহার। এটার মানে কি হবে? ইহার। কিন্তু ইটস যেটা অ্যাপোস্ট্রফি এস, সেটা হবে ইট ইজ অথবা ইট হ্যাজ। সেটা কি হবে? একটা ইট ইজ অথবা ইট হ্যাজ, মানে হচ্ছে ইহা হয় অথবা ইহার আছে, এই রকম বুঝাবে। বুঝতে পারছো? ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী অংশে যাব। হ্যাঁ, আমরা এখন পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে দেখো, মনে রাখবা মোস্ট কারেক্ট এবং মোস্ট অফ দ্য কারেক্ট, কোনটা কোনটা কারেক্ট? মোস্ট কারেক্ট আর মোস্ট অফ দ্য কারেক্ট। যেমন ধরো যে মোস্ট বয়েজ আর প্রেজেন্ট, এটাও কারেক্ট। আবার মোস্ট অফ দ্য বয়েজ আর প্রেজেন্ট, এটাও কারেক্ট। কিন্তু এই দুইটা বাদে অন্য যে কোনো কিছু দিলে সেটা ভুল হবে। যেমন তুমি যদি বলে মোস্ট অফ বয়েজ আর প্রেজেন্ট, সেটাই একটা ভুল এক্সপ্রেশন। সেটাই কি হবে? ভুল এক্সপ্রেশন। আচ্ছা, তাইলে দেখো, তাইলে যদি কোনো বাক্যে শুধু মোস্ট অফ দেখো, সেটা একটা কোন ধরনের এক্সপ্রেশন হবে? ভুল এক্সপ্রেশন হবে। আচ্ছা, এরপর দেখো, এরপরে মনে রাখবা অলমোস্ট কারেক্ট, অলমোস্ট অল কারেক্ট, অলমোস্ট অল অফ দ্য কারেক্ট, কোনটা কোনটা কারেক্ট? অলমোস্ট অল আর অলমোস্ট অল অফ দ্য। তাহলে এই তিনটা বাদে অন্য যে কোনো কিছু যদি বাক্যের মধ্যে দেখো, সেটাই একটা ভুল এক্সপ্রেশন হবে। সেটা একটা কোন ধরনের এক্সপ্রেশন হবে? ভুল এক্সপ্রেশন হবে। আচ্ছা, তাইলে যদি অলমোস্ট দা দেখো অথবা অলমোস্ট অল অফ দেখো, পরে কোনো দা নাই, সেটা কোন ধরনের এক্সপ্রেশন? ভুল এক্সপ্রেশন। সেটা কোন ধরনের এক্সপ্রেশন? ভুল এক্সপ্রেশন। আচ্ছা, এটা তো বুঝলাম, এটা তো বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো না? আমরা আরেকটু গভীরে যাই। দেখো, এখানে দা এক ধরনের ডিটারমিনার না? দা এক ধরনের কি? ডিটারমিনার। তাইলে মনে রাখবা দায়ের জায়গায় ডিটারমিনারও বসানো যাবে। কোনটা বসানো যাবে? ডিটারমিনারও বসানো, সেটাও কারেক্ট এক্সপ্রেশন হবে। যেমন যদি বলি যে মোস্ট অফ, দায়ের জায়গায় দিলাম হিজ,
মোস্ট অফ হিজ ওয়ার্ক হ্যাজ বিন ডান। মোস্ট অফ হিজ ওয়ার্ক, দায়ের জায়গায় হিজ দিলাম, সেটা কিন্তু কারেক্ট এক্সপ্রেশন হবে, কারণ হিজ একটা ডিটারমিনার। হিজ একটা কি ডিটারমিনার, বুঝতে পারছো? Determinant। তাহলে মনে রাখবা, এই দা যেহেতু একটা ডিটারমিনার, তাহলে দায়ের জায়গায় ডিটারমিনারও দেওয়া যাবে, এবং এটা দিয়েও বিগত সালের পরীক্ষায় আসছে। এটা যেন মনে রাখো যে দায়ের জায়গায় ডিটারমিনারও বসানো যাবে, মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো আমরা জানি যে অ্যাসার্টিভ বাক্য শুরু হয় কি দ্বারা? সাবজেক্ট দ্বারা শুরু হয় না? জি ভাইয়া। কিন্তু ইম্পারেটিভ বাক্য শুরু হয় কি দ্বারা? ভার্ব দ্বারা। Let ইম্পারেটিভ দিয়ে না হলে বাক্য verb দিয়ে। শুরু হয় ভার্ব দ্বারা। কিন্তু অ্যাসার্টিভ বাক্যের শুরুতেই যদি ভার্ব বসাও, সেটা কি সঠিক হবে না ভুল হবে? সরাসরি ভার্ব বসায় দিলে অ্যাসার্টিভ বাক্যের শুরুতে ভুল হবে। ভুল হবে। কিন্তু সেই ভার্বটাকে যদি নাউনে পরিণত করে নিতে পারো, তখন সেটা আবার কি কারেক্ট হয়ে যাবে না? হ্যাঁ। যেমন তুমি সরাসরি বলতে পারবা না যে সুইম ইজ গুড ফর হেলথ, এটা বলতে পারবা না, কারণ সুইম একটা ভার্ব। কিন্তু এটাকে যদি জিরান্ড করে নাও বা ইনফিনিটিভ করে নাও, জিরান্ড এবং ইনফিনিটিভ তো নাউন হিসাবে কাজ করে, তাহলে সুইমিং ইজ গুড ফর হেলথ এটা জিরান্ড হয়ে গেছে, অথবা টু সুইম ইজ গুড ফর হেলথ এটা ইনফিনিটিভ হয়ে গেছে, তাহলে তখন কিন্তু আবার কারেক্ট হবে। তখন আবার কি হবে? কারেক্ট হবে, তখন আবার কারেক্ট হবে। তাহলে বুঝতে পারছো? তাহলে বাক্যের শুরুতে তুমি সরাসরি ভার্ব ওয়ার্ড বসাইতে পারবা না। বাক্যের শুরুতে তুমি সরাসরি ভার্ব ওয়ার্ড বসাইতে পারবা না। সেটাকে কি করে নেওয়া লাগবে? হয় ইনফিনিটিভ করে নেওয়া লাগবে, না হয় জিরান্ট করে নেওয়া লাগবে। কি করে নেওয়া লাগবে? ইনফিনিটিভ অথবা জিরান্ট করে নেওয়া লাগবে। হয় ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর জিরান্ট মানে ভার্বের সাথে আইএনজি। দেখো এখানে শপলিফট, শপলিফট একটা ভার্ব। শপলিফট একটা কি ভার্ব, এবং শপলিফট মানে হচ্ছে দোকানে গিয়ে চুরি করা, দোকানে গিয়ে জিনিস কেনার নাম করে চুরি করা। ধরো যে দোকানে একটা জিনিস কিনতে গেছো, এর মধ্যে কোনো একটা জিনিস হঠাৎ করে সরায় নিছো নিজের পকেটে, তাহলে এটাকে বলা হবে শপলিফট। এটাকে কি বলা হবে? শপলিফট। শপ মানে দোকান, আর লিফট মানে এখানে বোঝাচ্ছে সরিয়ে নেওয়া, মানে দোকানে গিয়ে জিনিস সরিয়ে নেওয়া, এরকম বোঝাচ্ছে। বুঝতে পারছো? তাহলে দোকানে গিয়ে চুরি করার ইংরেজি কি? শপলিফট। তাহলে এটা একটা ভার্ব। শপলিফট মানে দোকানে গিয়ে চুরি করা, মানে কেনার ভান করে চুরি করা। তাহলে দেখো, তাহলে সরাসরি কি দিতে পারবা? শপলিফট ইজ এ সিরিয়াস ক্রাইম দিতে পারবা? দেওয়া যাবে? না 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 না, পারবো না। পারবা না, কারণ শপলিফট একটা ভার্ব, ভার্বের বেস ফর্ম। তাহলে হয় দেওয়া লাগবে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ দেওয়া লাগবে, না হয় ভার্বের সাথে আইএনজি দেওয়া লাগবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি দেওয়া লাগবে। হয় হবে টু শপলিফট ইজ এ সিরিয়াস ক্রাইম, না হয় দেওয়া লাগবে শপলিফটিং ইজ এ সিরিয়াস ক্রাইম। দুইটার একটা দেওয়া লাগবে। ক্লিয়ার তো সবার কাছে? ক্লিয়ার না? ভাইয়া জি। আচ্ছা, তাহলে আমরা সলভের দিকে চলে যাই। দেখো এরপর আমরা এগুলো থেকে কিছু কিছু কোশ্চেন সলভ করব। দেখো প্রথমেই দেখো, দেখা যাচ্ছে কিনা দেখো তো, ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড। ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড, এই রুমটির মালিকানা বিক্রি করা হবে। বলো তো মালিকানা ইংরেজি কি? পজিশন না পজেশন? পজিশন। হ্যাঁ, পজেশন। তাইলে পজেশন মানে মালিকানা। তাহলে দেখো পজেশন মানে মালিকানা, তাহলে পজেশন মানে যেহেতু মালিকানা, তাহলে হবে দা পজেশন হবে। কি হবে? দা পজেশন হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা হবে। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। আর প্রসেশন মানে কিন্তু মালিকানা না, আর পজেশন মালিকানা, এটা আনকাউন্টেবল নাউন। তাহলে এটার শেষে এর যুক্ত করা কি যাবে? যাবে না। তাইলে অ্যান্সার হবে অবশ্যই কোনটা হবে? বি নাম্বার হবে। আচ্ছা, এরপর দেখো 42 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স, পেয়ার মানে হচ্ছে জোড়া, মানে নিচের জোড়াগুলোর মধ্যে এক্সপ্রেসেস এ রিলেশনশিপ, একটা রিলেশনশিপ বা সম্পর্ক প্রকাশ করে, ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট মানে বাকিগুলোর থেকে ভিন্ন সম্পর্ক। রেস্ট মানে বাকিগুলো,
বাকিগুলোর থেকে ভিন্ন সম্পর্ক প্রদর্শন করে ইন টার্মস অফ দেয়ার পার্টস অফ স্পিচ, মানে তাদের পার্টস অফ স্পিচ অনুযায়ী। তাহলে দেখো আমরা দেখব কোনটা কোন পার্ট অফ স্পিচ হিসেবে আছে। দেখো কনভিন্স একটা ভার্ব, আর কনভিন্সিং হচ্ছে অ্যাডজেক্টিভ। কনভিন্সিং হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তারপর দেখো পারসুয়েট একটা ভার্ব, আর পারসুয়েসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো ভেরি, ভেরি মানে ভিন্ন হওয়া, এটা একটা ভার্ব, আর ভেরিয়াস মানে বিভিন্ন রকমের, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো ইকোনোমাইজ একটা ভার্ব, কিন্তু ইকোনমিক একটা অ্যাডজেক্টিভ, ইকোনমিক একটা অ্যাডজেক্টিভ। কিন্তু ফেম একটা নাউন, আর ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কোনটা ভিন্ন সবগুলোর থেকে? কোনটা ভিন্ন এখানকার? ফেমাস। হ্যাঁ, তাহলে ই নাম্বারটা ভিন্ন, কারণ ই নাম্বারটা হচ্ছে তোমার কি একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, তাহলে ই নাম্বারটা ভিন্ন। তাহলে অবশ্যই ই নাম্বারটাই অ্যান্সার হবে, কারণ বলছে যে একটা জোড়াগুলোর মধ্যে একটা হচ্ছে বাকিগুলোর থেকে ভিন্ন, তাইলে ওটাই অ্যান্সার হবে। তাইলে ওটাই অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে ই নাম্বার। আচ্ছা, এরপর দেখো 43 নাম্বার কোশ্চেন। 43 নাম্বার ওই যে আমরা যে কিছুক্ষণ আগে কোশ্চেনটা সলভ করলাম ওটার মতো। দেখো চার্লস ফ্রেন্ড লাভস বার্নস পোয়েমস। দেখো চার্লের বন্ধু বার্নের কবিতা পছন্দ করে বা ভালোবাসে, বার্নের কবিতা ভালোবাসে। এখানে দেখো চার্লের বন্ধু, চার্লের বন্ধু, তাহলে বন্ধুটা কি এখানে তোমার মূল সাবজেক্ট না? এখানে বন্ধুটা যেমন যদি বলি যে তাদের গাড়িটি দ্রুত চলে, তাহলে কি তারা দ্রুত চলে নাকি মূলত গাড়িটা দ্রুত চলে? হ্যাঁ, তাহলে গাড়িটা হচ্ছে মূল সাবজেক্ট, মূল সাবজেক্টটা তোমার হচ্ছে পসেসিভ ফর্মে দেওয়া যাবে না। তাহলে এই যে এ নাম্বারে দেখো ফ্রেন্ডস পসেসিভ ফর্মে দেওয়া, এ নাম্বার সবার আগে বাদ, এ নাম্বার সবার আগে বাদ। এরপর দেখো সি নাম্বারে ভার্বের ক্ষেত্রে পসেসিভ ফর্ম দিয়ে রাখছে। ভার্বের ক্ষেত্রে কি পসেসিভ ফর্ম দেওয়া যায়? তাহলে সি নাম্বারও বাদ। এখন হয় বি নাম্বার হবে, না হয় ডি নাম্বার হবে। বি আর ডি দুইটাই কিন্তু হওয়ার মতো, কারণ তুমি যদি ব্যক্তির নাম যদি চার্লি ধরো, ব্যক্তির নাম কি কি ধরো? চার্লি ধরো, তাহলে চার্লির বন্ধু। আবার যদি ডি নাম্বার ধরো তাহলে চার্লসের বন্ধু। তাহলে ডি নাম্বারও কারেক্ট, বি নাম্বারও কারেক্ট, দুইটাই কারেক্ট না? কথা কি বুঝতেছো? আমরা কিন্তু একটু কঠিনে চলে গেছি। হ্যাঁ, ওটা তো পরে যাব, কিন্তু দেখো শুরুর অংশে কিন্তু দুইটাই কারেক্ট, কারণ নাউনটাকে আমরা চার্লিও ধরতে পারি, চার্লসও ধরতে পারি, দুইটাই ধরতে পারি না? নাউনটাকে ধরতে পারি, দুইটাই হওয়ার মতো। কিন্তু ঝামেলা হলো শেষের অংশে বার্নের কবিতা। তাহলে কবিতার উপর যেহেতু বার্নের অধিকার আছে, তাহলে অ্যাপোস্ট্রফি দেওয়া লাগবে। বি নাম্বারে তো অ্যাপোস্ট্রফি নাই, তাহলে বি নাম্বার বাদ, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার। ঠিক আছে? এরপরে দেখো 44 নাম্বার কোশ্চেন। আই ডিসাইডেড নট টু টেক দ্য কোর্স বিকজ ইটস টু ইজি। এটাই তো হবে নাকি? কারণ এটা হয় খুবই সহজ। এটা হয় অর্থে দেওয়া লাগবে নাকি ইহার দেওয়া লাগবে বলো তো? এটা হয় অর্থে দেওয়া লাগবে। এটা হয় মানে ইট ইজ দেওয়া লাগবে। ইট ইজ হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে যেটা, তাহলে অবশ্যই অ্যান্সার হবে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বি নাম্বারটা। আচ্ছা, এরপরে দেখো 45 নাম্বার কোশ্চেনটা দেখো। 45 নাম্বার কোশ্চেনটা হচ্ছে তোমার হুজ বুক ইজ দ্যাট। এই বইটি কার? ওই বইটি কার? দ্যাট মানে ওই বইটি কার? হুজ বুক ইজ দ্যাট, ওই বইটি কার? এটার উত্তর দিছে। তাহলে এই বই, ওই বইটি কার? তাহলে উত্তরটা হচ্ছে কি তোমার কি হবে বলো তো? তোমরা বলো তো দেখি কোনটা হবে উত্তর? সি নাম্বার হবে নাকি বি নাম্বার হবে? আমরা বলবো কি? তাহলে বাক্যের মধ্যে ভার্ব দেওয়া লাগবে। ভার্ব দিলে কি তাইলে আমরা কি অ্যাপোস্ট্রফি এস দিব না? ইটের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দিব। ইটের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বারেও আছে। এখন তোমরা কি এ নাম্বার হবে না, কারণ অফও এক ধরনের অ্যাপোস্ট্রফি বোঝায়, আবার মিটাস আরেকটা অ্যাপোস্ট্রফি বোঝায়। দুইবার অ্যাপোস্ট্রফিতে আর দেওয়া যাবে না এই ক্ষেত্রে।
তাহলে এ নাম্বারটাও বাদ, ডি নাম্বারটাও বাদ। এখন বলো তো বি নাম্বার হবে না সি নাম্বার হবে? সি। বি না সি? সি। হ্যাঁ তোমরা সি বলতেছো, সি হবে না। দেখো যদি বলি যে হুজ বুক ইজ দ্যাট, ওই বইটি কার, তারপর কি বলবা যে ইহার মিতার বলবা নাকি ইহা হয় মিতার বলবা? সি হবে, তোমাদেরটাই হবে, সি নাম্বার হবে। তাহলে ইহা হয় মিতার বলবো না আমরা? আমরা তো আর ইহা হয় মিতাদের, যদি বি নাম্বার দেখাও তাহলে মিতাদের, মিতাস হয়ে গেল। তাহলে এটাও তো ওইভাবে মিলতেছে না, বা ডি নাম্বারও মিলতেছে না। তাহলে অবশ্যই দেওয়া লাগবে ইহা হয় মিতার। তাহলে ইটস মানে ইহা হয়, আর মিতাস অ্যাপোস্ট্রোফি এস দিলে মিতার, ইহা হয় মিতার। তাহলে অ্যান্সার হবে অবশ্যই সি নাম্বার। সি নাম্বার হবে, তোমাদেরটাই হবে। আমি দেখতে ভুল করছিলাম। এরপর দেখো 46 নাম্বারটা। 46 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে এরকম, মনে রাখবা যে গ্লাস অর্থ কাঁচ, গ্লাস অর্থ কি? কাঁচ, গ্লাস অর্থ কাঁচ। কিন্তু গ্লাসেস অর্থ চশমা, গ্লাসেস অর্থ কি? চশমা। এগুলো তোমাদেরকে নাম্বার থেকে পড়া দিব, নাম্বার থেকে পড়লে তখন বুঝতে পারবা। গ্লাস অর্থ কাঁচ, কিন্তু গ্লাসেস অর্থ কি? চশমা। তাহলে দেখো আমরা অর্থ অনুযায়ী মিলাই। তাহলে এ নাম্বারে দেখো, হি ওয়ার্স এ কালার্ড গ্লাস। মানুষ কি, ওয়ার মানে পরিধান করে বা পরে, মানুষ কি কাঁচ পরে চোখের মধ্যে নাকি চশমা পরে? এ নাম্বারে দেখো কাজ দেওয়া আছে, তাহলে এ নাম্বার বাদ, এ নাম্বার বাদ। এ নাম্বারে দেখো কাজ দেওয়া আছে, এ নাম্বার বাদ। তারপর সি নাম্বার দেখো, দে বট 3 গ্লাস, তারা তিনটি কাজ কিনলো নাকি তিনটে চশমা কিনলো, কোনটা দেওয়া লাগবে? আর কাজ হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে তো আর 3 দেওয়া যাবে না। আর এক্ষেত্রে অর্থের দিক থেকেও মিলে না, তারা তিনটি কাজ কিনলো, এটা তো আর অর্থ মিলে না ওভাবে। তাইলে সি নাম্বারটা বাদ, তাইলে 3 গ্লাসেস দিলে সেটা হইতে পারতো। এরপর দেখো ডি নাম্বার, দ্য উইন্ডো ইজ মেড অফ গ্লাসেস, গ্লাসেস মানে চশমা, তাহলে জানালাটি চশমার তৈরি, মিললো? না, তাহলে ডি নাম্বারও বাদ। তাহলে হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার, দ্য হাউস ইজ মেড অফ গ্লাস, বাড়িটি কাঁচের তৈরি। তাহলে অ্যান্সার হবে অবশ্যই বি নাম্বারটা। আচ্ছা এরপরে দেখো 47 নাম্বার। 47 নাম্বার দেখো, বাক্যের শুরুতে ভার্ব দিতে চাচ্ছে। বাক্যের শুরুতে ভার্ব দিলে হয় কি দিবা? হয় দিবা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, না হয় দিবা 2 প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো, তাহলে কি হয় 2 প্লান্ট দিবা, না হয় প্লান্টিং দিবা। তার মধ্যে কোনটা আছে? প্লান্টিং আছে না? তাহলে অ্যান্সার অবশ্যই সি নাম্বারটাই হবে। এরপর দেখো 48 নাম্বার। 48 নাম্বার হচ্ছে, আমরা কি বলছি? অলমোস্ট কারেক্ট, অলমোস্ট অল কারেক্ট, অলমোস্ট অল অফ কারেক্ট, এগুলা কারেক্ট, তাই না? আবার অলমোস্ট অল অফ দা কারেক্ট, আবার মোস্ট কারেক্ট, আবার মোস্ট অফ দা কারেক্ট। দেখো এখানে সবগুলোই কারেক্ট হচ্ছে। অলমোস্ট অল অফ দা আছে, অলমোস্ট অল আছে, মোস্ট অফ দা আছে, আবার শুধু মোস্ট আছে, সবগুলোই কারেক্ট না? বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হবে অল অফ দ্যাম। আচ্ছা এরপর দেখো 49 নাম্বার কোশ্চেন। 49 নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়েন ইট ইজ রাইপ। তাহলে ইট কি এখানে সিঙ্গুলার না? ইট হচ্ছে কি সিঙ্গুলার না? ইট যেহেতু সিঙ্গুলার, তাহলে পরের নাউনটাও সিঙ্গুলার হবে, তাহলে ব্যানানা দেওয়া লাগবে। ব্যানানা যেহেতু সিঙ্গুলার, আর আমরা বলছিলাম যে কমন নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তার আগে অবশ্যই একটা আর্টিকেল দিতে হয়। তাহলে কি শুধু ব্যানানা না দিবা নাকি এ ব্যানানা দিবা? তাহলে অ্যান্সার হবে অবশ্যই এ নাম্বার। আর ডি নাম্বার আরও একটা কারণে ভুল, এখানে হ্যাভ আছে, হ্যাভ তো প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব তো আর দেওয়া যাবে না, হ্যাজ দেওয়া লাগবে, এই কারণেও ডি নাম্বারটা ভুল। ক্লিয়ার? এরপর দেখো 50 আর 51। 50 নাম্বার হচ্ছে, মনে রাখবা আমরা কি জানি? মোস্ট কারেক্ট, আবার মোস্ট অফ দা কারেক্ট, কিন্তু শুধু মোস্ট অফ, এটা কি হয় কখনো? আবার ধরো যে দা মোস্ট, এটাও হয় না।
আবার অলমোস্ট দা এটাও হয় না, তাহলে শুধু হবে মোস্ট, মোস্ট ফুয়েল হবে। তাহলে অ্যান্সার হবে অবশ্যই সি নাম্বারটা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো 51 নাম্বার। 51 নাম্বার হচ্ছে বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে যদি কোনো ভার্ব দাও তাইলে হচ্ছে হয় সেটা আইএনজি হবে, না হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ডি নাম্বারে টু আছে কিন্তু বেস ফর্ম নাই, তাহলে ডি নাম্বার বাদ। সি নাম্বারে শুধু ভার্ব, এটাও বাদ। আর বি নাম্বার কোনো স্ট্রাকচারে মিলে না, টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে কিন্তু কোনো স্ট্রাকচারে মিলে না, তাহলে বি নাম্বারও বাদ। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার, দ্য প্ল্যানিং অফ সিটিস। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে হচ্ছে দেখো, দ্য কন্ডিশনস নেসেসারি ড্যাশ দিস প্রজেক্ট হ্যাভ নট বিন মেড, এখানে ভার্ব হচ্ছে হ্যাভ নট বিন মেড। আর দেখো দ্য কন্ডিশন নেসেসারি, দেখ আমরা তোমরা মনে রাখবা যে নেসেসারি এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সবসময় ফর বসে। সবসময় কি বসে? পর বসে। ফর বসে। তাহলে নেসেসারি এর পরে ফর বসবে, তাহলে হয় এ নাম্বার হবে, না হয় সি নাম্বার হবে, দুইটার একটা। নেসেসারি ফর। এখন দেখো দায়ের পরে, দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি ভার্ব ওয়ার্ড হবে নাকি নাউন ফর্মে দেওয়া লাগবে? নাউন ফর্মে দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে Noun কমপ্লিট form এ দিবা হবে, নাকি noun। কমপ্লিশন দিবা? কমপ্লিশন দিব। তাহলে অ্যান্সার অবশ্যই সি নাম্বারটা হবে। আচ্ছা, এরপর দেখো 53 নাম্বার। 53 নাম্বার হচ্ছে আমরা পড়ছিলাম যে কাইন্ড বা টাইপের নিয়ম। কাইন্ড বা টাইপের ক্ষেত্রে দেখো প্রথমে তোমার ডিটারমিনারটা বসে, প্রথমে ডিটারমিনারটা বসে, তাহলে 7000টাকে আগে দেওয়া লাগবে না? 7000 তো এখানে ডিটারমিনার, অপশনে দেখো 7000 ডিটারমিনার, তাহলে 7000 আগে হবে, তাহলে হয় বি নাম্বার হবে, না হয় এ নাম্বার হবে। আর দেখো 7000 যেহেতু প্লুরাল, তাহলে টাইপ হবে না টাইপস হবে? টাইপস হবে, তাহলে টাইপস প্লুরাল, তাহলে এ নাম্বার কারেক্ট। আর পরের নাউনটাও দেখো প্লান্টস প্লুরাল আছে, তাহলে অবশ্যই এ নাম্বারটাই কারেক্ট হবে। এরপর দেখো 54 নাম্বার। 54 নাম্বার হচ্ছে আই ওয়ান্ট টু বাই ডিফারেন্ট ড্যাশ সো দ্যাট আই ক্যান হ্যাভ নো প্রবলেম টু রাইট ইন দ্য এক্সাম। আমি ভিন্ন ভিন্ন রকমের কলম কিনতে চাই যাতে পরীক্ষায় লিখতে কোনো সমস্যা না হয়। তাহলে পরীক্ষায় লিখতে যাতে সমস্যা না হয় এই জন্য কি ভিন্ন রকমের কলম কিনবে নাকি ভিন্ন ভিন্ন রকমের কলম কিনবে? কোনটা অর্থ ভালো মিলে বলো তো দেখি? এক ধরনের কলম কিনবে নাকি অনেক ধরনের কলম কিনবে? অনেক ধরনের কলম কিনবে। হ্যাঁ, অনেক ধরনের বোঝাচ্ছে, যাতে পরীক্ষায় লিখতে কোনো সমস্যা না হয় এই জন্য ভিন্ন ভিন্ন রকমের কলম কিনবে। তার মানে ডিফারেন্টে এখানে প্লুরাল বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে? প্লুরাল বোঝাচ্ছে, ভিন্ন ভিন্ন রকমের বোঝাচ্ছে। যেহেতু প্লুরাল তাহলে পরে সব প্লুরাল হবে, তাহলে ডিফারেন্ট যেহেতু প্লুরাল তাহলে হবে টাইপস অফ পেন্স, টাইপস প্লুরাল, পেন্স প্লুরাল। তাহলে অ্যান্সার অবশ্যই কোনটা হবে? সি নাম্বারটা হবে। অ্যান্সার অবশ্যই কোনটা হবে? সি নাম্বার। সি নাম্বারটা হবে। সি নাম্বারটা। তাইলে আবার ডিফারেন্ট শব্দটাই কিন্তু আবার কখনো কখনো সিঙ্গুলার বোঝাতে পারে, পারে না? ডিফারেন্ট শব্দটাই পারে কি না? পারে, যখন ভিন্ন বুঝাবে। যেমন যদি বলি যে আমি আমি এই ধরনের কলম ব্যবহার করে ফেলেছি, আমি ভিন্ন ধরনের কলম টেস্ট করতে চাই, বা ভিন্ন রকমের কলম টেস্ট করতে চাই, তখন কিন্তু আবার সিঙ্গুলার বোঝাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? এরকম ওইটা বাক্য দেখে বুঝতে হবে যে বাক্যের মধ্যে কেমন বোঝাচ্ছে। ওইটা অত কঠিন মনে হয় না, আসবে, তারপরে তোমরা জেনে রাখতে পারো যে ডিফারেন্ট শব্দটাই কখনো কখনো সিঙ্গুলার হয় আবার কখনো কখনো প্লুরাল হয়। ক্লিয়ার? তারপর দেখো 55 হচ্ছে মেনি হচ্ছে ডিটারমিনার, মেনি হচ্ছে প্লুরাল, তাহলে পরে সবই প্লুরাল দেওয়া লাগবে। তাহলে মেনি কাইন্ডস অফ দেওয়া লাগবে, তাহলে কাইন্ডস প্লুরাল, কাইন্ডস প্লুরাল আছে এ নাম্বারে, সি নাম্বারে, ডি নাম্বারে। তাহলে কাইন্ডস অফ, তারপরে পার্সন দেখো সিঙ্গুলার, এই জন্য সি নাম্বারটা বাদ, তাহলে হয় এ হবে না হয় ডি হবে। আচ্ছা, আমি তো গত ক্লাসেই বলছিলাম যে পিপুল, পিপল কি নিজেই নিজেই প্লুরাল না? পিপল
হ্যাঁ পিপল জি ভাইয়া। নিজেই জি প্লুরাল, ভাইয়া। আবার কি পিপলের সাথে এজ যুক্ত করার কোনো দরকার আছে? জি না না। না দরকার নাই। যেহেতু দরকার নাই, তাইলে ডি নাম্বারে যুক্ত করছে, ডি নাম্বারটা বাদ, তাইলে অ্যান্সার হবে অবশ্যই এই নাম্বারটা। ক্লিয়ার? জি জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা পড়ব হচ্ছে আমাদের নাউন পড়া শেষ। নাউন নিয়ে তোমাদের সব কনফিউশন তো মোটামুটি ক্লিয়ার নাকি? বিভিন্ন জায়গায় নাউন নিয়ে যা জি যা ভাইয়া। পড়ছো ক্লিয়ার না? মাস্টার বইতে দেখবা যে প্রচুর কথাবার্তা বলা, যে পার্টস অফ স্পিচ এই দিক থেকে 4 প্রকার, এই দিক থেকে এত প্রকার, এত কথাবার্তা পড়বা না। আমরা তোমাদেরকে মাস্টার বই পড়তে বলি হচ্ছে যাতে ভিন্ন ভিন্ন রকমের এমসিকিউ তোমরা সলভ করতে পারো। এই কারণে মাস্টার বই কিন্তু তোমাদেরকে পণ্ডিত হওয়ার জন্য পড়তে বলি না। আমার কথা কি বুঝতেছো তো তোমরা নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। মাস্টার বই পড়ে মাস্টার বইয়ের সকল রুল পড়া যাবে না। রুল আমরা যা পড়াবো শুধু সেগুলা, কিন্তু এমসিকিউ সলভ করবা মাস্টার বই থেকে। ক্লিয়ার কথা? জি জি। এমনকি মাস্টার বইয়ের সকল রুল আমি তো 7 বছর ধরে অ্যাডমিশন কোচিংয়ে পড়াই। মাস্টার বইয়ের সকল রুল আমি নিজেও জানি না। আমি যেগুলো নিজেও জানি না সেগুলো তোমাদের পড়ার কি দরকার আছে সব? না। না তোমরা না। হচ্ছে দেখবা যে মাস্টার বইয়ে না ভাইয়া, দরকার নেই। যেই রুলগুলো থেকে বিগত সালে কোশ্চেন আসছে, বিশেষ করে বিগত সালে অ্যাডমিশনে কোশ্চেন আসছে, সেগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। বুঝতে পারছো সবাই? তাহলে নিচের কোশ্চেনগুলো আগে দেখবা। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আমি তো ওই যে কারেন্ট ছিল না, ক্লাসের প্রথম মিনিটটা মিস করে ফেলেছি, এই জন্য এখন বুঝতেছি না ভাইয়া। দরকার নাই, আমরা রেকর্ড হইতেছে কি? হ্যাঁ রেকর্ড হইতেছে, আমরা ওইটুক শেষ করে ফেলছি। আমরা হচ্ছে এখন পরের অংশে চলে যাবে। পরের অংশে আমাদের হচ্ছে এখন ভরপুর মজা হয় আমাদের। আমরা হচ্ছে এই টপিকটা নিয়ে মজা করব মূলত। এই মানে আমরা হচ্ছে প্রচুর পড়াশোনা করি, এত পড়াশোনা করা যাবে না, আমরা হচ্ছে মজা করব। আচ্ছা দেখো, আমরা এখন পড়বো হচ্ছে ফিগার অফ স্পিচ। আমরা কি পড়বো? ফিগার অফ ফিগার অফ স্পিচ। স্পিচ। ফিগার মানে হচ্ছে এখানে বুঝাবে কাঠামো। ফিগার মানে এখানে কি বুঝাবে? কাঠামো। ফিগার মানে কি বুঝাবে? কাঠামো। কাঠামো, বা ধরো যে এখানে তোমার বুঝাবে হচ্ছে স্পিচের কাঠামো, মানে হচ্ছে তোমার স্পিচ মানে এখানে বুঝাবে তোমার হচ্ছে কথা, মানে কথার কাঠামো। কথা হচ্ছে বিভিন্ন রকম কাঠামোর মাধ্যমে বা বিভিন্ন রকম স্ট্রাকচারের মাধ্যমে যে প্রকাশ করা হয়, সেটাই আমরা এখন পড়ব। কথা বলতে এখানে মূলত আমরা কবিতার ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে পড়ব। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা দেখো, আমরা হচ্ছে এখন পড়বো হচ্ছে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ আমরা পড়বো হচ্ছে একটা গল্প দিয়ে। আচ্ছা, এখানে কার কথা বলবো? রিজভির সাথে কথা বলবো। রিজভি, রিজভির বাসা কোথায়? ভাই ময়মনসিং। ময়মনসিংহে বাসা? আচ্ছা, জি ভাই। ময়মনসিং নিয়ে বলবো তাইলে। বলেন। আচ্ছা, তাহলে তোমাকে নিয়েই বলি। আচ্ছা, দেখো, মনে করো যে রিজভি হচ্ছে একজন অ্যাডমিশনের স্টুডেন্ট। সেই হচ্ছে একটা কোচিংয়ে পড়ে, অ্যাডমিশন কোচিংয়ে পড়ে। ঠিক আছে? তাহলে ও হচ্ছে কোচিংয়ে ক্লাস করে, পরীক্ষা দেয়। আবার ও হচ্ছে আবার একটা রিলেশন করে। ও কি করে? একটা রিলেশন করে। ঠিক আছে? মনে করো ও হচ্ছে রিলেশন করে। ও হচ্ছে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে হচ্ছে একটা পার্কের মধ্যে। ময়মনসিংহে জয়নুল পার্ক নামে একটা পার্ক আছে, তাই না? আছে না রিজভি? মনে করো যে জয়নুল পার্কে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবা। মনে করো দেখা করতে যাবা। তো দেখা করতে যাবা, ধরো যে তোমার দেখা করার কথা হচ্ছে বিকাল 3টায়, কিন্তু বিকাল 3টায় তুমি হচ্ছে কোচিংয়ে ক্লাস হইতেছে। তো বিকাল 3টায় ক্লাস হইতেছে, তুমি হচ্ছে যাইতে পারতেছো না, তোমার দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে তোমার গার্লফ্রেন্ড হচ্ছে পার্কে গিয়ে বসে আছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। ও হচ্ছে পার্কের মধ্যে একেবারে রোদে ঘেমে টেমে শেষ হয়ে যাচ্ছে। বিকাল 3টায়, এটা কি মোটামুটি গরম না?
তাহলে পার্কের মধ্যে ঘেমে টেমে শেষ হয়ে যাচ্ছে, তুমি হচ্ছে 3:30 হয়ে গেল, তারপরে যাইতে পারলা না, তোমার যাইতে যাইতে হচ্ছে 5টা বেজে গেল। তুমি 5টার সময় হচ্ছে গেলা, 5টার সময় গেলা, যাওয়ার সাথে সাথে তোমার গার্লফ্রেন্ড তোমাকে বললো যে ইউ আর লাইক এ লোকাল বাস। কি বললো? ইউ আর লাইক এ লোকাল বাস। তাহলে কি তুমি লোকাল বাসের মতো, তুমি লোকাল বাসের মতো। তাহলে দেখো এখানে লাইক আছে না, দেখো তো লাইক আছে না, লাইক আছে আছে আছে, এবং এখানে ইউ এর সাথে আছে এ লোকাল বাসের তুলনা করতেছে। তাহলে এখানে লাইক ব্যবহার করে ইউ এর সাথে লোকাল বাসের তুলনা করতেছে। মনে রাখবা যে অ্যাজ, লাইক এবং দেন ব্যবহার করে, কোনটা কোনটা ব্যবহার করে? অ্যাজ, লাইক এবং দেন ব্যবহার করে। এই তিনটা ব্যবহার করে দুইটা ভিন্ন ধরনের জিনিসের মধ্যে যদি তুলনা করা হয় সেটাকে সিমিলি বলা হয়। কি বলা হয়? সিমিলি বলা হয়। অ্যাজ, লাইক এবং দেন ব্যবহার করে দুইটা ভিন্ন ধরনের জিনিসের মধ্যে তুলনা করা হলে সিমিলি বলা হয়। তাহলে এই বাক্যটা কিসের উদাহরণ হবে? একটা সিমিলির উদাহরণ হবে। কিসের উদাহরণ হবে? সিমিলির উদাহরণ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে অ্যাজ, লাইক এবং দেন ব্যবহার করে তুলনা করা হলে সেটা সিমিলি হবে। এখন দেখো তোমাদের বইয়ের কবিতা থেকে উদাহরণ দেই। তাহলে দেখো, যদি বলি যে তোমাদের বইয়ে দেখবা যে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতা আছে, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, এই কবিতাটা আছে, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। এই কবিতার মধ্যে দেওয়া আছে শি ডান্স লাইক এ ডেজোলেট ওয়াকটেইল। ডেজোলেট মানে হলো তোমার ছিন্ন বা মুক্ত, আর ওয়াকটেইল মানে হচ্ছে তরবারি। সে ছিন্ন খঞ্জনার মতো বা ছিন্ন তরবারির মতো নেচেছিল। তাহলে এখানে কি, এখানে লাইক ব্যবহার করে শি এর সাথে কি ডেজোলেট ওয়াকটেইলের তুলনা করলো না? বুঝতে পারছো? হ্যাঁ তাহলে তুলনা করলো, তাহলে লাইক ব্যবহার করে তুলনা করলো। এই জন্য এটা একটা সিমিলির উদাহরণ। এটা কিসের উদাহরণ? সিমিলির উদাহরণ। তারপরেরটা দেখো, হ্যাঁ বলো। এরপর দেখো, আই ওয়ান্ডার্ড লনলি। হ্যাঁ হ্যাঁ বলো। এটা মাস্টার বইয়ে দেখবা যে লিটারেরি টার্ম নামে আছে, লিটারেরি টার্ম। এটা মাস্টার বই থেকে পড়ার দরকার নেই, আমরা যেইটুকু পড়তেছি শুধু ওইটুকু পড়বা। এরপর দেখো, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। তাহলে এখানে দেখো অ্যাজ আছে, তাহলে আমি কিসের মতো একাকী ঘুরে বেরিয়েছিলাম? ক্লাউডের মতো, মেঘের মতো। তাহলে অ্যাজ ব্যবহার করে আইয়ের সাথে ক্লাউডের তুলনা করতেছে না অ্যাজ ব্যবহার করে। তাহলে এটাও কি হবে? এটাও হবে একটা সিমিলি। এটাও কি হবে? একটা সিমিলি হবে। তাহলে অ্যাজ, লাইক এবং দেন ব্যবহার করে যখন দুইটা ভিন্ন জিনিসের তুলনা করা হবে সেটাকেই কি বলা হবে? সিমিলি বলা হবে। এরপরে দেখো, তাহলে আমরা আবার গল্পে চলে যাই। আমরা ছিলাম হচ্ছে, তাইলে ওখানে গিয়ে রিজভি বুঝতে পারলো যে ওর গার্লফ্রেন্ডের মাথা গরম হয়ে আছে, ওকে একটু পাম দেওয়ার দরকার, তাই না? পাম দেওয়া দরকার না? এখন ও হচ্ছে পাম দিবে। ও বলবে যে ইফ দেয়ার ইজ এনি হ্যাভেন ইন দ্য আর্থ ইট ইজ হেয়ার। মানে যদি পৃথিবীর কোথাও কোনো স্বর্গ থেকে থাকে সেটা এখানে। যদি পৃথিবীর কোথাও কোনো স্বর্গ থেকে থাকে সেটা এখানে। তাহলে এটা কি একেবারে বাড়ায় বলা হয়ে গেল না? আমরা বুঝতেছি যে ওর ওখানে গেলে হচ্ছে ভালো লাগে, কিন্তু এটা কি স্বর্গের মতো ভালো লাগে এইরকম কোনো বিষয়? তাহলে বাড়ায় বলা হয়ে গেল না? বাড়ায় বলা হয়ে গেল। মনে রাখবা, যদি কোনো কিছুকে অতিরঞ্জিত করে বা হচ্ছে বাড়িয়ে বলা হয় সেটাকে হাইপারবলি বলা হয়। কি বলা হয়? হাইপারবলি। হাইপার মানে কি? অতিরিক্ত না? বলে না যে হাইপার হয়ে গেছে? এই জন্যই হাইপারবলি মানে হচ্ছে অতিরঞ্জন বা চাপাবাজি। সহজ কথায় মনে রাখবা, যদি কোনো কিছু বাড়ায় বলা হয় বা চাপাবাজি করা হয় সেটাকেই হাইপারবলি বলা হবে। এটার আরেকটা নাম হচ্ছে এক্সাগারেশন মানে হচ্ছে অতিরঞ্জন। বুঝতে পারছো? হাইপারবলি হবে অথবা এক্সাগারেশন হবে। তারপর দেখো, তারপর যদি বলি যে 10,000 আই স অ্যাট এ গ্লান্স, আমি এক দৃষ্টিতে 10,000 দেখলাম। এখানে 10,000 দেখা বলতে 10,000 ফুল দেখাকে বোঝাচ্ছে। এক দৃষ্টিতে 10,000 ফুল দেখা কি সম্ভব? এটা কি বাড়ায় বলা হয়েছে না? তাইলে এটা কি হয়ে যাবে? হাইপারবলি হয়ে যাবে।
হ্যাঁ, তারপর দেখো, তারপরে যদি বলি যে দ্য দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি, এটা হচ্ছে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস কবিতায় আছে তোমাদের বইয়ে। পৃথিবীর এর থেকে বেশি সুন্দর আমাকে দেখানোর মতো কিছু নেই। বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায়, বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ তাই দেখিতে যাই না আর, তাই না? দেখো বলতেছে পৃথিবীর আমাকে এর থেকে বেশি সুন্দর দেখানোর মতো কিছু নাই। দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি, আমরা মানতেছি যে বাংলাদেশ সুন্দর, কিন্তু পৃথিবীতে এর থেকে সুন্দর দেখানোর মতো কিছু নাই। এটা কি অতিরঞ্জিত করে বলা হয়েছে না? জি ভাইয়া। অতিরঞ্জিত করে বলা হচ্ছে, তাইলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে হাইপারবলি হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? হাইপারবলি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরো যে যদি বলি যে ধরো যে আমার বই হচ্ছে, আমার আনলকিং ভোকাবুলারি বইটা হচ্ছে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে, কয়েক মাসে হচ্ছে তোমার 6,000-এর মতো বিক্রি হয়েছে। কিন্তু আমি যদি বলি যে আমার বইটা হাজার বিক্রি হচ্ছে, তাহলে এটা কি বাড়ায় বলা হইল না? চাপাবাজি করা হইল না? বয়ান হইছে বয়ান। হ্যাঁ, এই ধরনের যদি যে কোনো কিছুই যদি চাপাবাজি করা হয়, সেটাই একটা হাইপারবলি হয়ে যাবে। সেটাই কি হয়ে যাবে? হাইপারবলি হয়ে যাবে। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো, 6,000 এটা শুরু হিসাবে বেশি, কিন্তু এমনিতে বেশি না। আচ্ছা, এরপরে হচ্ছে তাইলে ও কি একটা ন্যাকামি টাইপের কথা বললো না? যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে, এটা এখানে ন্যাকামি টাইপের কথা বললো না? এটা শুনে ওর গার্লফ্রেন্ডের আরো রাগ উঠে গেল। ওর গার্লফ্রেন্ড বললো যে নো ননসেন্স নয়েজ। কি বললো? নো ননসেন্স নয়েজ। তাহলে দেখো প্রত্যেকটাই কি দিয়ে শুরু হয়েছে? এন দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? এন দিয়ে শুরু হয়েছে। এন একটা কি কনসোনেন্ট না? এন একটা কনসোনেন্ট। হ্যাঁ, মনে রাখবা বাক্যের মধ্যে যদি একই কনসোনেন্ট একাধিকবার আসে, এটা পাশাপাশি আসতে পারে অথবা কাছাকাছিও আসতে পারে, এটা বাক্যের মধ্যে থাকলেই হবে। বাক্যের মধ্যে একই কনসোনেন্ট যদি একাধিকবার আসে, সেটাকেই বলা হয় অ্যালিটারেশন। সেটাকে কি বলা হয়? অ্যালিটারেশন বলা হয়। অ্যালিটারেশনের বাংলা, হ্যাঁ, অ্যালিটারেশনের বাংলা হচ্ছে অনুপ্রাস। অ্যালিটারেশনের বাংলা কি? অনুপ্রাস। যেমন ধরো যে তোমরা বাংলায় অলংকার পড়ার সময় অনুপ্রাস পড়বা। যেমন তোমরা পড়বা হচ্ছে আল মাহমুদের কবিতায় দেখতে পারো এরকম যে বাতাসের বিলাসী বিরোধে বিহঙ্গ বিব্রত হয়। দেখো, বাতাসের বিলাসী বিরোধে বিহঙ্গ বিব্রত হয়, প্রত্যেকটাই কি ব দিয়ে শুরু না? এগুলো অনুপ্রাস। তারপর যেমন ধরো যে বলতে পারি যে আল মাহমুদের আরো একটা কবিতা এরকম আছে, বাঙালি কৌমের কেলি কল্লোলিত কর কলাবতী। সোনালী কাবিন কবিতায় বাঙালি কৌমের কেলি কল্লোলিত কর কলাবতী, সবগুলোই কি ক দিয়ে শুরু না? বাঙালির পরের গুলা এগুলোই হচ্ছে অনুপ্রাস। তাহলে একই কনসোনেন্ট আসলে সেটাকে অ্যালিটারেশন বা অনুপ্রাস বলা হয়। তোমাদের বোর্ড বইয়ের কবিতায় দেখবা যে এগুলো দেওয়া আছে। 3 নম্বরে দেখো, তোমাদের বোর্ড বইয়ে দোজ উইন্টার সানডেস কবিতা আছে। এই কবিতায় দেখবা যে দেওয়া আছে উইকডে ওয়েদার। দেখো, দুইটাই ডাব্লিউ দিয়ে শুরু, তাইলে এটা অ্যালিটারেশন। তারপর তোমাদের বোর্ড বইয়ে দেখবা যে আরও দেওয়া আছে ওয়াটার এভরিহোয়ার। ওয়াটার দুইটাই কি তোমার ডাব্লিউ দিয়ে শুরু না? এটাও অ্যালিটারেশন। তারপর দেখবা যে তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে ডিসঅনেস্ট ডিকেট। তোমাদের ওই যে কবিতাটায় সেপ্টেম্বর 1, 1939, এই কবিতায় ডিসঅনেস্ট ডিকেট দুইটাই কি ডি দিয়ে শুরু না? তাহলে এটাও অ্যালিটারেশন হবে। তারপর দেখবা যে দোজ উইন্টার সানডেস কবিতায় কাছাকাছি দেওয়া আছে ব্লাঙ্কড ফায়ার্স ব্লেজ। এখানে ব্লাঙ্কটের বি আবার ব্লেজের বি, দুইটাই দেখো বি দিয়ে শুরু। ফায়ার্স না থাকলেও চলবে, পাশাপাশি যে থাকতে হবে এমন না, বাক্যের মধ্যে থাকলেই হবে। মানে বাক্যের মধ্যে একদম পাশাপাশি থাকা লাগবে এমন না, কাছাকাছি থাকলে বা বাক্যের মধ্যে থাকলেও হবে। তাহলে দুইটাই বি দিয়ে শুরু, তাহলে এটাও একটা অ্যালিটারেশন হবে। এটাও কি হবে? একটা অ্যালিটারেশন হবে। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে অ্যালিটারেশন সম্পর্কে? ভাইয়া, হ্যাঁ, বলো। এখানে
community is not a culture community. এখানে community আর culture alliteration. হ্যাঁ, কারণ কালচার্ড এবং কমিউনিটি দুইটাই সি দিয়ে শুরু হয়েছে। সি কি কনসোনেন্ট না? একই কনসোনেন্ট দিয়ে শুরু হইলে সেটাকে অ্যালিটারেশন বলা হয়। এবং সাথে সাথে মনে রাখবা যে একই ভাওয়েল দিয়ে শুরু হইলে সেটাকে অ্যাসোনেন্স বলা হয়, সেটাকে অ্যাজোনেন্স বলা হয় বা অ্যাসোনেন্স বলা হয়। ঠিক আছে? একই যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, আর একই কনসোনেন্ট দিয়ে শুরু হলে অ্যালিটারেশন, আর ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যাসোনেন্স। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখানে দেখো, তাইলে ওর গার্লফ্রেন্ড ওকে বললো নো ননসেন্স নয়েজ, তার মানে ও বুঝলো যে পাম দিয়ে কোনো কাজ হইলো না, তাহলে ও এখন হার্ড লাইনে যাবে। ও বলল যে ইউ বিহেভ লাইক এ ডগ। কি বললো? ইউ বিহেভ লাইক এ ডগ, তুমি কুকুরের মতো আচরণ করো, তুমি কুকুরের মতো আচরণ করো। তাহলে এখানে লাইক আছে না? তাহলে লাইক দিয়ে ইউ এর সাথে ডগের তুলনা করলো, ইউ এর সাথে ডগের তুলনা করলো। তাহলে লাইক দিয়ে তুলনা করার কারণে এটাও একটা সিমিলি। এটাও একটা কি? অ্যাজ লাইক দেন থাকলে সিমিলি হয় না? তাহলে এটাও একটা সিমিলি, এটাও কি একটা সিমিলি। তাহলে দেখো, ও প্রথমে দেরি করে গেছে, তারপর ওই এখন আবার কি? ওই এখন আবার হচ্ছে উল্টা রাগ দেখাচ্ছে। এটা দেখে ওর গার্লফ্রেন্ড বলল যে ইউ আর এ ডগ। কি বললো? ইউ আর এ ডগ মানে মানে কি বললো? মানে বললো যে হচ্ছে তুই কুত্তা। কি বললো? তুই কুত্তা নাকি এরকম না? তার মানে একেবারে হচ্ছে ডিরেক্ট বলে ফেললো। তাহলে এখানে দেখো সরাসরি ইউ এর সাথে ডগের তুলনা করতেছে। এখানে কি অ্যাজ লাইক দেন আছে? নাই। অ্যাজ লাইক দেন নাই। তাহলে অ্যাজ লাইক দেন ছাড়া যখন সরাসরি তুলনা করা হবে সেটাকেই বলা হয় মেটাফোর। সেটাকেই কি বলা হয়? মেটাফোর বলা হয়। কি বলা হয়? মেটাফোর বলা হয়। অ্যাজ লাইক দেন ছাড়া সরাসরি তুলনা করা হলে সেটাকে কি বলা হবে? মেটাফোর বলা হবে। আচ্ছা, তাইলে দেখো আমরা মেটাফোরের উদাহরণ দেখি বোর্ড বই থেকে। তোমাদের বোর্ড বইয়ে দেখবা যে ড্রিমস কবিতায় দেওয়া আছে লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবন একটি ডানা ভাঙা পাখি। জীবনের সাথে ডানা ভাঙা পাখির তুলনা করতেছে। অ্যাজ লাইক দেন কি আছে? না। তাহলে মেটাফোর। এরপর দেখো তোমরা দ্য লেক আইল অফ ইনিসফ্রি এই কবিতায় দেখবা দেওয়া আছে মিডনাইটস অল এ গ্লিমার। মিডনাইটস মানে মিডনাইট ইজ, মিডনাইট হলো এখানে গ্লিমার মানে হচ্ছে নিবু নিবু জলে এমন আলো আর কি, নিবু নিবু আলো। তাহলে মিডনাইটের সাথে নিবু নিবু আলোর তুলনা করতেছে। অ্যাজ লাইক দেন কি আছে? না। তাহলে এটাও একটা মেটাফোর। তারপর দেখো ওই কবিতায় আরও আছে নুন এ পার্পল গ্লো, দুপুরকে বলতেছে গোলাপি আভা, দুপুরকে গোলাপি আভার সাথে তুলনা করতেছে। অ্যাজ লাইক দেন কি আছে? না, নাই। নাই। তাহলে এটাও একটা মেটাফোর হয়ে যাবে। এটাও একটা কি হয়ে যাবে? মেটাফোর হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের গল্পে যাই। আমাদের গল্পে হচ্ছে ওখানে ঝগড়া লেগে গেছে না? গল্পে ঝগড়া লেগে গেছে। হ্যাঁ, ঝগড়া লেগে গেছে। এখন হচ্ছে দুজন দুদিকে চলে যাবে, দুজন দুদিকে চলে যাবে। ধরো যে রিজভির বাড়ি হচ্ছে একদিকে আর ওর গার্লফ্রেন্ডের বাড়ি হচ্ছে আরেক দিকে, তো দুইজন দুদিকে চলে যাবে। তো রিজভি হচ্ছে বাড়ি আসার পথে একটা হচ্ছে অটোতে চললো, অটো বা কোনো একটা রিক্সাতে চললো বা অটোতে চললো। ধরো অটোতে চড়ার পরে অটোটা হচ্ছে ধরো যে ও হচ্ছে তোমার ইয়ার দিকে আসবে, ও হচ্ছে তোমার এই যে ময়মনসিংহ মেডিকেলের দিকে আসবে, এই সাইটের দিকে আসবে। আসার পথে ওর অটো হচ্ছে জ্যামে পড়ে গেল। ওর অটো কিসে পড়ে গেল? জ্যামে পড়ে গেল। তাইলে ও অটোতে চড়ে আসতেছে, ওর অটো জ্যামে পড়ে গেল। এখন সবাই একটু চোখ বন্ধ করো তো, সবাই চোখ বন্ধ করে শুনো। ধরো যে তুমি একটা অটোতে চড়লা বা কোনো একটা বাসে চড়লা, চড়ার পর কিছু দূর যাওয়ার পর সেটা জ্যামে পড়ে গেল। তুমি দেখলা যে অনেক বড় জ্যাম, অনেকক্ষণ বসে থাকলা, জ্যাম ছাড়তেছে না। 5 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, জ্যাম ছাড়লো না। তুমি তারপর নেমে নিজে হাঁটা শুরু করলা। তুমি যেই হাঁটা শুরু করলা তখনই জ্যামটা ছেড়ে দিল। এখন সবাই চোখ খুলো, সবাই চোখ খুলছে এখন। দেখো, তাহলে এতক্ষণ যে কথাবার্তা বললাম, তাহলে সেগুলা কি তোমার মাথায় কি কোনো একটা জ্যামের দৃশ্য ভেসে উঠছে না? তোমার কল্পনায় একটা দৃশ্য ভেসে উঠছে না? তাহলে মনে রাখবা
যে কোন একটা লাইন পড়ার সময় কল্পনায় যদি কোনো দৃশ্য ভেসে ওঠে সেটাকেই ইমেজারি বলা হয়। সেটাকে কি বলা হয়? ইমেজারি বলা হয়। কি বলা হয়? ইমেজারি বলা হয়। ইমেজিনারি না, ইমেজারি বলা হবে। ইমেজারি মানে হচ্ছে দৃশ্যকল্প বা চিত্রকল্প। তাহলে দেখো ইমেজারি, যেমন ধরো যে তোমরা যদি তোমাদের বোর্ড বই কি অপরিচিতা আছে না? অপরিচিতা, জি ভাইয়া। অপরিচিতা যখন পড়ো তখন কি মাথায় দৃশ্য আসে না? হ্যাঁ আসে। তাহলে এগুলো হচ্ছে ইমেজারি। ইমেজারি। আবার ধরো যে তোমরা যদি মাসি পিসি পড়ো দৃশ্য আসে, ইমেজারি, তাই না? জি ভাইয়া। কিন্তু যদি আমার পথ যদি পড়ো, আমার পথ কি তোমাদের বই আছে বর্তমানে? জি ভাইয়া। জি ভাইয়া। আমার পথ যখন পড়ো তখন কি মাথায় কোনো দৃশ্য আসে? পুরোটা পড়ো, কোনো দৃশ্য আসে না না? সেটা হচ্ছে নন ইমেজারি। তখন কোনো দৃশ্য আসে না, সেটা নন ইমেজারি। তাহলে মনে রাখবা, কোনো কিছু পড়ার সময় দৃশ্য ভেসে উঠলে সেটাকে ইমেজারি বলা হয়, সেটা হচ্ছে ইমেজারি। আর দৃশ্য না ভেসে উঠলে নন ইমেজারি। তাহলে তোমাদের বোর্ড বই থেকে আমরা এক্সাম্পল দেখি। তোমাদের যদি দ্য লেক আইল অফ ইনিসফ্রি কবিতা দেখো, এই কবিতায় আছে হচ্ছে এরকম, এ স্মল কেবিন বিল্ড দেয়ার অফ ক্লে অ্যান্ড ওয়াটেলস মেড। তাহলে সে হচ্ছে একটা স্মল কেবিন তৈরি করবে, ছোট্ট ঘর তৈরি করবে, সেটা ক্লে এবং ওয়াটেলস মেড মানে হচ্ছে মাটি এবং বেতের তৈরি, মাটি এবং বেতের তৈরি। তাহলে সে সেখানে একটি ছোট্ট ঘর তৈরি করবে যেটা মাটি এবং বেতের তৈরি। এইটা যখন বলতেছি তখন তোমাদের মাথায় কি মাটির তৈরি ঘরের দৃশ্য আসে না? যদি জীবনে কোনোদিন মাটির তৈরি ঘর দেখে থাকো সেটার দৃশ্য কি মাথায় আসে না? জি ভাইয়া। আসে। তার মানে এটা হচ্ছে ইমেজারির উদাহরণ। তারপর দেখো পরের লাইনটা দেখো, পরের লাইন হচ্ছে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস কবিতা থেকে, ডনস সোয়ালোস রোস্টিং আন্ডার হিউজ আমব্রেলা লাইক লিভস মানে হচ্ছে ভোরের দোয়েল পাখি ছাতার মতো বড় পাতার নিচে বসে আছে। তাহলে দেখো যখন বলবো যে ছাতার মতো বড় পাতার নিচে ভোরের দোয়েল পাখি বসে আছে, এটা যখনই বলবো তখন দোয়েল পাখি কোনো একটা পাতার নিচে বসে আছে এমন একটা দৃশ্য আসে না মাথায়? জি। তাহলে এটাই হচ্ছে ইমেজারি। তাহলে এগুলো হচ্ছে ইমেজারি। তাহলে কোনো লাইন পড়ার সময় দৃশ্য ভেসে উঠলে সেটাই কি হবে? ইমেজারি হবে। বুঝতে পারছো? ক্লিয়ার তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এরপর দেখো ও হচ্ছে তাহলে বাসায় চলে গেল। ও বাসায় চলে গেল, বাসায় যাওয়ার পর এখন সারাক্ষণ মোবাইল টিপে, মোবাইলে হচ্ছে শুধু বাংলাদেশের খেলা দেখে, তারপর মোবাইলে গেম খেলে, এইসব করে ও শুধু এইসব করে। ও তেমন একটা পড়াশোনা করে না, পড়াশোনা বাদ। ওর হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বাদ। এখন ও হচ্ছে ছন্নছাড়া হয়ে গেছে। এখন হচ্ছে ওর ফ্রেন্ড ওকে কল দিল, কল দিয়ে বললো যে কিরে দোস্ত তোর রিলেশনের কী অবস্থা? ও বলল যে মিস মোবাইল ইজ মাই গার্লফ্রেন্ড। কি বললো? মিস মোবাইল ইজ মাই গার্লফ্রেন্ড। তাহলে দেখো মোবাইল কি একটা বস্তু না? মোবাইল বস্তু না? বস্তু কি গার্লফ্রেন্ড হতে পারে সাধারণত? না পারে না। কিন্তু বস্তুর মধ্যে গার্লফ্রেন্ডের বৈশিষ্ট্য প্রয়োগ করতেছে। আবার দেখো মোবাইলের আগে কি লাগাইছে? মিস লাগাইছে। মিস তো ব্যক্তির আগে বসে। তাহলে দেখো ব্যক্তির বৈশিষ্ট্য কি মোবাইলের মধ্যে বা বস্তুর মধ্যে প্রয়োগ করলো না? বস্তুর মধ্যে ব্যক্তির বৈশিষ্ট্য প্রয়োগ করলো। তাইলে তার মানে হচ্ছে এটাকে পার্সনিফাই করলো। পার্সনিফাই মানে হচ্ছে ব্যক্তিকরণ বা ব্যক্তির বৈশিষ্ট্য প্রয়োগকরণ। তাহলে পার্সনিফাই করার কারণে এটাকেই বলা হবে পার্সনিফিকেশন। এটাকেই কি বলা হবে? পার্সনিফিকেশন বলা হবে। কি বলা হবে? পার্সনিফিকেশন বলা হবে। হ্যাঁ। তাহলে তোমাদের বোর্ড বই থেকে যদি দেখো, তোমাদের বোর্ড বইয়ে লাইন আছে এরকম, তোমাদের বোর্ড বইয়ে হচ্ছে ড্রিমস কবিতায় আছে এরকম, ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যাওয়া হচ্ছে ব্যক্তির কাজ, এটা স্বপ্নের মধ্যে প্রয়োগ করলো। স্বপ্ন কি বস্তুবাচক না? বস্তুবাচকের মধ্যে ব্যক্তির বৈশিষ্ট্য মরে যাওয়াটা প্রয়োগ করলো, তাহলে এটা পার্সনিফিকেশন হয়ে গেছে। তারপরে দেখো ডিসঅনেস্ট ডিকেড মানে দশক, এটা হচ্ছে বস্তুবাচক, দশক হচ্ছে বস্তুবাচক। কিন্তু ডিসঅনেস্ট হওয়া ব্যক্তির কাজ বস্তুর মধ্যে প্রয়োগ করলো, তাহলে ডিসঅনেস্ট ডিকেড একটা কি হয়ে গেছে? পার্সনিফিকেশন হয়ে গেছে। তারপর দেখো ক্লেভার হোপ মানে আশা, এটা কি বস্তুবাচক না?
এটার মধ্যে ক্লেভারের বৈশিষ্ট্য প্রয়োগ করছে, এখানে ব্যক্তির বৈশিষ্ট্য প্রয়োগ করছে। ক্লেভার মানে চালাক, চালাকি হচ্ছে ব্যক্তির বৈশিষ্ট্য, সেটা বস্তুর মধ্যে প্রয়োগ করছে, তাইলে এটাও একটা পার্সনিফিকেশন হয়ে গেছে। বুঝতে পারছো? ক্লিয়ার না? Clear. আচ্ছা, তাহলে দেখো, তাহলে দেখো ওর অবস্থা হচ্ছে এখন খুবই ছন্নছাড়া অবস্থা, ও সবসময় মোবাইল টিপে। তাহলে ওর অবস্থা শুনে ওর বন্ধু ওকে বললো যে চল দোস্ত চিল করতে যাই। ও হচ্ছে ওর বন্ধুর সাথে চিল করতে চলে গেল, ওর বন্ধুর সাথে চিল করতে চলে গেল। এইদিকে ও তো কোচিংয়ে ঠিক মতো যায় না, এইদিকে ওর কোচিং থেকে ওর বাসায় ফোন করলো। ফোন করে বলল যে, ফোন করে ওর বাবার কাছে ফোন করলো, বাবার কাছে ফোন করে বলল যে আপনার ছেলে তো ইরেগুলারলি রেগুলার। কি বললো? আপনার ছেলে তো Irregular. ইরেগুলারলি রেগুলার। তাহলে ইরেগুলার আর রেগুলার দুইটা কি বিপরীত ধরনের শব্দ না? জি ভাইয়া। বিপরীত ধরনের শব্দ পাশাপাশি বসে একটা আইডিয়া প্রকাশ করতেছে। কারণ ইরেগুলারলি রেগুলার অনিয়মিতভাবে নিয়মিত, কারণ এটা মূলত হচ্ছে অনিয়মিতকে বোঝাচ্ছে। এটা মূলত কি অনিয়মিতকে বোঝাচ্ছে না? জি ভাইয়া। তাহলে দেখো বিপরীত ধর্মী শব্দ পাশাপাশি বসে একটা আইডিয়া প্রকাশ করতেছে, অনিয়মিতকে বোঝাচ্ছে, তাইলে এটাকে বলা হয় অক্সিমরন। কি বলা হয়? অক্সিমরন বলা হয়। তাহলে পরপর দুইটা বিপরীত ধর্মী শব্দ পাশাপাশি বসে যদি একটা আইডিয়া প্রকাশ করে সেটাকে অক্সিমরন বলা হয়। যেমন যদি বলি যে আইসক্রিম, আইস একটা জিনিস কিন্তু ক্রিম আরেকটা জিনিস, কিন্তু দুইটা মিলে কি একটা জিনিস বোঝাচ্ছে না? এটা অক্সিমরন হয়ে জি গেছে। ভাইয়া। তারপর যদি বলি যে কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, গঠনগতভাবে ধ্বংসাত্মক। গঠন আর ধ্বংস দুইটা বিপরীত শব্দ, কিন্তু কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ এটা দুইটা মিলা হচ্ছে মূলত হচ্ছে ধ্বংসকে বোঝাচ্ছে, ধ্বংসাত্মককে বোঝাচ্ছে, একটা আইডিয়াকে বোঝাচ্ছে। তার মানে এটা কি হয়ে গেছে? অক্সিমরন হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো আরও উদাহরণ বলি, তোমাদের বিগত সালের কোশ্চেন থেকে বলি। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতবারের কোশ্চেনটা দেখো, গতবারের কোশ্চেনের মধ্যে ছিল এরকম, গতবারের কোশ্চেনে ছিল হচ্ছে তোমার গতবারের কোশ্চেনে ছিল হচ্ছে, গতবার না তো গতবারের আগের বার, গতবারের আগের বারে ছিল হচ্ছে এ টেরিবল বিউটি ইজ বর্ন, এ টেরিবল বিউটি ইজ বর্ন, টেরিবল বিউটি। তাহলে দেখো টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, তাহলে ভয়ঙ্কর সুন্দর বা ভয়ানক সুন্দর। তাহলে সুন্দর একটা ভালো জিনিস, কিন্তু টেরিবল বা ভয়ানক এটা কি তোমার একটা কি একটু নেগেটিভ জিনিস বোঝাচ্ছে না? জি ভাইয়া। কিন্তু দুইটা পাশাপাশি বসে মূলত কি বেশি সুন্দরকে বোঝাচ্ছে না? মূলত ভয়ানক সুন্দর মানে কি বেশি সুন্দর, বেশি সুন্দরকে বোঝাচ্ছে না? যেমন ধরো যে পাকিস্তানের যে কয়েকজন মডেল আছে, যেমন যে দুরি ফিশান, অথবা বাংলাদেশে একজন আসছে না হানিয়া আমির, এদেরকে তো বাংলাদেশের অনেকে মানে হচ্ছে অনেক বেশি সুন্দর মনে করে না? তাহলে এই ধরনের সুন্দরকেই বলা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর আর কি, এইরকম বিষয় আর কি। কিন্তু ভয়ঙ্কর আর সুন্দর বিপরীত ধর্মীয় ওয়ার্ড বসে একটা আইডিয়া প্রকাশ করতেছে, এই জন্য এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি, এগুলো হচ্ছে অক্সিমরন। তারপরে দেখো ফ্রি মার্কেট, মার্কেট মানে বাজার, বাজারে কি কোনো কিছু ফ্রি থাকে? না। না, কিন্তু ফ্রি মার্কেট পাশাপাশি বসে মূলত মুক্ত বাজারকে বোঝাচ্ছে, যেই বাজারে কোনো নিয়ন্ত্রণ করা হয় না, মুক্ত বাজারকে বোঝাচ্ছে, একটা আইডিয়া প্রকাশ করতেছে। তার মানে এটাও অক্সিমরন হয়ে গেছে। বুঝতে পারছো? ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো, এরপরে আমরা দেখব হচ্ছে তাহলে ওখানকার অবস্থা কি। ওর আব্বুর কাছে কল দিয়ে দিল কোচিং থেকে, তো তখন ওর আব্বু ওকে বাসায় খুঁজলো, বাসায় দেখলো যে ও বাসায় নাই, বাসায় না পেয়ে ওর ফোন নাম্বারে কল দিল, কল দিয়ে বললো যে কিরে রিজভি তুই কই? ও বলল যে আব্বা আমি তো সিল করতে আসছি। এটা শুনে ওর আব্বু বলল যে তুই এখনই বাসায় আয়, আজকে তোর সাথে আমি সিল করব, আজকে তোর সাথে কি করব? চিল করব। তাহলে চিল করবো মানে কি ওর সাথে মজা করবে এটা বোঝাচ্ছে, নাকি ওকে মার দিবে এটা বোঝাচ্ছে? মার দিবে। তাহলে যা বলতেছে তার বিপরীতটা বোঝাচ্ছে না? যা বলতেছে তার বিপরীতটা বোঝাচ্ছে।
তাহলে কোনো একটা বাক্য পড়ে যদি যা বলা হচ্ছে ঠিক তার বিপরীতটা বোঝায়, তাহলে সেটাকেই বলা হয় আইরনি। সেটাকেই কি বলা হয়? আইরনি বলা হয়। কি বলা হয়? আইরনি বলা হয়। যেমন ধরো যে আমরা হচ্ছে ফেসবুকে অনেক সময় আইরনি করি না? যেমন ধরো যে জি ভাইয়া। বন্ধুদের ক্ষেত্রে ধরো যে যখন হচ্ছে তোমার যখন ছবি সুন্দর হয় না, তখন কি বলি? যে চমৎকার ছবি, বা এইরকম ছবি, এত সুন্দর ছবি জীবনেও দেখি নাই, এরকম বলি না? তার মানে এগুলো কি হয়ে যায় তখন? এগুলো আইরনি হয়ে যায়। এগুলো কি হয়ে যায়? আইরনি হয়ে যায়। তাহলে দেখো, আইরনি আমরা হচ্ছে আরো উদাহরণ দেখি। যদি বলি যে হাসিনা কখনোই পালায় না, যদি কি বলি? এটা তো সে নিজেই বলছিল যে শেখ হাসিনা কখনোই পালায় না, এটা সে নিজেই বলছিল না? জি ভাইয়া। তাহলে হাসিনা নেভার প্লিজ, তাহলে এটা কি পালায় না বুঝাচ্ছে নাকি পালায় বুঝাচ্ছে? পালায় বুঝাচ্ছে। শেখ হাসিনা কিন্তু 18 তারিখে যখন অনেকজন মানুষ মারা গেল, তখন কিন্তু ও অন্য একটা দেশে চলে গেছিল। এটা কি আসলেই পালায় গেছিল কি না, এটা নিয়ে কিন্তু কনফিউশন আছে। তারপরে ও এটা বলছিল যে শেখ হাসিনা কখনোই পালায় না, এটা বলছিল। তাইলে এখানে পালায় না বলতে কি পালায় বুঝাচ্ছে না, উল্টাটা বুঝাচ্ছে না? তাহলে এটা আইরনি হয়ে গেছে। তারপরে যদি বলি যে বাংলাদেশি পলিটিশিয়ানস আর ভেরি অনেস্ট, এটা কি ভেরি অনেস্ট বোঝাচ্ছে না ডিসঅনেস্ট বোঝাচ্ছে? তাহলে উল্টাটা বোঝাচ্ছে। তাহলে উল্টাটা বুঝাইলে সেটা কি হয়ে যায়? আইরনি হয়ে যায়। সেটা কি হয়ে যায়? আইরনি হয়ে যায়। তাহলে দেখো, তাহলে এখানে তাহলে ওর আব্বু এখন ওর সাথে চিল করলো। তাহলে চিল করা শেষ। চিল করার ফলে ওর এখন হচ্ছে কিছুটা বোধোদয় হইল। তাহলে ও হচ্ছে এখন ভাবতেছে যে এখন হচ্ছে পড়াশোনা করা দরকার। ও ভাবতেছে যে পড়াশোনা করা দরকার, এখন পড়াশোনায় ফিরে আসা দরকার। পড়াশোনায় ফিরে আসার জন্য ও হচ্ছে সব কিছু থেকে ফিরে আসবে। ও হচ্ছে কোনো রিলেশন এগুলো নিয়ে ভাববে না। ও হচ্ছে একেবারে ব্রেকআপ করে দিবে, চিরতরে ব্রেকআপ। আচ্ছা, ব্রেকআপ করার সময় মানুষ কি বলে বলো তো দেখি? তোমরা তো ফেসবুকে বা বিভিন্ন জনকে দেখো যে ব্রেকআপ করে। ব্রেকআপ করার সময় একজন আরেকজনকে কি বলে? কি বলে? ইউ ডিজার্ভ বেটার। আচ্ছা, ইউ ডিজার্ভ বেটার বলে। এরপর আর কি বলে বলো তো দেখি? বলো বলতে থাকো। বলে যে কি বলে? জানো না? ফাইজলামি। দেখো এখানে তারপর কি বলে? অনেকে বলে যে তোর সাথে ব্রেকআপ নাকি, এরকম বলে না? সরাসরি কি বলে? ব্রেকআপ বলে। তারপর আরও কি বলে বলো? এগুলো দেখো না তোমরা ফেসবুকে বা বিভিন্ন জনকে দেখো না? তোমরা তো ভদ্র, অন্যজনকে দেখো কি না? দেখো না? আচ্ছা দেখো, তাহলে ধরো যে সরাসরি বলে ব্রেকআপ। আবার আরেকজন কি বলে? আরেকজন বলে যে ইউ ডিজার্ভ বেটার। আবার কেউ কি বলে? আবার বলে যে আবার আচ্ছা একটা মিম আছে না? একটা মিম আছে দেখছো যে ইন্ডিয়ান একটা ছবি থেকে মিমটা তৈরি। সেটা হচ্ছে পুরুষ লোকটা হচ্ছে মেয়েটাকে হচ্ছে প্রপোজ করার পরে মেয়েটা হচ্ছে ছেলেটার হাত এবং মেয়েটার হাত একসাথে আনে, পাশাপাশি এনে বলে যে কি? পাশাপাশি এনে বলে যে এই যে কালারটা দেখছো, যে তোমার হাতের কালার আর আমার হাতের কালার। মেয়েটা থাকে ফর্সা আর ছেলেটা থাকে কি একদম কালো থাকে, এরকম থাকে। তাহলে একেবারে এটা দেখায় দেয়। তাহলে এটা কি সরাসরি তোমার হচ্ছে কি সরাসরি বলে দিল, তাই না? বুঝতেছো বিষয়গুলো? সরাসরি বলে দিল। তাহলে কখনো কোনো বিষয় সরাসরি কঠোর ভাষায় বলা যায়, আবার কখনো কোমল ভাষায় বলা যায়। কোনো একটা কিছু যদি কঠোর ভাষার পরিবর্তে যদি কোমল ভাষায় বলা হয়, তাহলে কঠোর ভাষা বাদ দিয়ে যদি কোমল ভাষায় বলা হয়, যদি তুমি সরাসরি বলো যে ব্রেকআপ, সেটা কঠোর ভাষায় বললা। কিন্তু এটা না বলে যদি বলো যে ইউ ডিজার্ভ বেটার, তাহলে এটা কোমল ভাষায় বললা। তাহলে এই যে কোমল ভাষায় বলাটাকে ইউফেমিজম বলা হয়। কি বলা হয়? ইউফেমিজম। তাহলে কঠোর ভাষার পরিবর্তে কোমল ভাষায় বললে সেটাকেই কি বলা হবে? ইউফেমিজম বলা হবে। আচ্ছা, যেমন ধরো যে যদি বলি যে
যদি বলি যে ডাই, ডাই মানে মারা যাওয়া, এটা যদি বলি তাহলে সরাসরি মারা যাওয়া। কিন্তু যদি বলি পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। শেষ নিঃশ্বাস ত্যাগ করা এটা কি কিছুটা কোমল ভাষায় বললো না? জি। অথবা মারা যাওয়ার মতো, ডাইয়ের মতো অতটা কঠোর মনে হয় না। তারপর ধরো যে যদি বলি যে লোকটি মারা গেলেন বা তিনি মারা গেলেন, এটা সরাসরি বলে দিল যে মারা গেল। কিন্তু এটা না বলে যদি বলি যে তিনি পরলোক গমন করলেন, তার মানে মনে হবে যে এটা শুনে মনে হবে যে তিনি মনে হয় কোনো জায়গায় মনে হয় গেলেন, পরলোক গমন করলেন শুনে মনে হবে না কিছুটা? জি। তার মানে কোমল ভাষা হয়ে গেল। তারপরে ধরো যে এটা, অথবা যদি বলে যে লোকটি পটল তুললেন, লোকটি কী করলেন? পটল তুললেন। পটল তুললেন শোনে যে এটার অর্থ জানে না সেটা মনে হবে যে কোনো একটা কাজ করলো মনে হয়, এরকম মনে হবে না? জি। তার মানে কোমল ভাষা। তাহলে কঠোর ভাষার পরিবর্তে কোমল ভাষা ব্যবহার করলেই সেটাকে বলা হবে কি হবে? সেটাকে বলা হবে কি? ইউফেমিজম বলা হবে। কি বলা হবে? ইউফেমিজম বলা হবে। কি বলা হবে? ইউফেমিজম বলা হবে। আচ্ছা, ধরো যে কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা বলে, কি বলে? কেউ যদি কাউকে কি বলে? কুত্তার বাচ্চা বলে। এটা কি সরাসরি কঠোর ভাষায় গালি দিল না নাকি? জি ভাইয়া। কিন্তু এটা না বলে যদি বলে যে কুকুর পুত্র, যদি কি বলে? কুকুর পুত্র। তাহলে কুকুর পুত্র বললে কি মনে হয় যে কোনো কারো মনে হয় পুত্র, এমন মনে হয় না? কোনো ব্যক্তির পুত্র এমন মনে হচ্ছে না কুকুর পুত্র শব্দটা? বুঝতেছো? তাহলে যদি সরাসরি কুত্তার বাচ্চা বলে কঠোর ভাষায় মনে হয়, কিন্তু যখনই বলবো যে কুকুর পুত্র তাইলে মনে হবে যে কি কিছুটা কোমল ভাষা মনে হবে না? কিন্তু কথা কিন্তু একই। তার মানে কঠোর ভাষার পরিবর্তে কোমল ভাষা ব্যবহার করলে সেটাই কি হবে? সেটাই হচ্ছে ইউফেমিজম হবে। অথবা যদি কাউকে সরাসরি যদি বলো যে গেট লস্ট, অথবা যদি বলে যে গেট আউট, তাহলে সরাসরি বললা, তাহলে এটা হচ্ছে ইউফেমিজম। কিন্তু যদি বলে যে প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, এটাও কি একই কথা বললা কিন্তু কোমল ভাষায় বললা, তাহলে এটা হয়ে যাবে ইউফেমিজম। ক্লিয়ার তো বিষয়গুলো নাকি? আচ্ছা, তারপর দেখো, তাহলে এখন দেখো ও হচ্ছে ব্রেকআপ করে দিল। ও হচ্ছে এখন কি করে? পড়াশোনা করে। ও হচ্ছে পড়াশোনা করে, তারপরও মাঝে মাঝে হচ্ছে ওর গার্লফ্রেন্ডকে ওর মনে পড়ে। তো এখন গার্লফ্রেন্ডকে ওর মনে পড়ে, তারপরও পড়াশোনার মাঝে মনে পড়ে, তাইলে ওর বর্তমান অবস্থা হচ্ছে লাশটা এখনও তার খুনিকে ভালোবাসে। বর্তমান অবস্থা কি? লাশটা এখনও তার, বলো, লাশটা এখনও তার কি? খুনিকে ভালোবাসে। আচ্ছা, লাশ কি কাউকে ভালোবাসতে পারবে? না। এটা হচ্ছে অসম্ভব মনে হচ্ছে, প্রথম দেখা অসম্ভব মনে হচ্ছে। কিন্তু এখানে বোঝাচ্ছে হচ্ছে ওর গার্লফ্রেন্ডের রিলেশনের কারণে ওর পড়াশোনা হয় নাই বা পড়াশোনার ব্যাঘাত ঘটছে, কিন্তু তারপরও ওর গার্লফ্রেন্ডকে ওর মনে পড়তেছে। তার মানে এই খুনিকে ভালোবাসা বলতে এখানে ওর গার্লফ্রেন্ডকে মনে পড়াকে বোঝাচ্ছে। তার মানে এটা কি তোমার একটা, এখানে কি একটা গভীর অর্থ আছে না, বা একটা অন্যরকম একটা অর্থ আছে না? অথবা ধরো যে আমরা বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখি, যেমন রিজভিও বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখে। বাংলাদেশ ক্রিকেট দল বারবার আমাদেরকে কি করে? বারবার আমাদেরকে খুন করে ফেলে, তারপরও আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসি। তাহলে এটাই হচ্ছে কি, লাশটা এখনো তার খুনিকে ভালোবাসে, এইরকম বিষয় না? তাইলে এখানে তার মানে এটার একটা গভীর অর্থ আছে। তার মানে কোনো একটা কথা যদি প্রথম দেখায় অযৌক্তিক বা অসম্ভব মনে হয়, কিন্তু গভীরভাবে ভাবলে অর্থ পাওয়া যায়, সেটাকেই বলা হবে প্যারাডক্স। সেটাকেই কি বলা হবে? প্যারাডক্স বলা হবে। কি বলা হবে? প্যারাডক্স। তাহলে কোনো একটা কথা যদি হচ্ছে অযৌক্তিক বা অসম্ভব মনে হয় কিন্তু গভীরভাবে ভাবলে অর্থ পাওয়া যায়, সেটাকেই কি বলা হবে? প্যারাডক্স বলা হবে। তাহলে দেখো আমরা বই থেকে এক্সাম্পল দেখি। তোমাদের বোর্ড বই দেখবা যে ওয়াটার এভরিহোয়ার কবিতাটা আছে, ওয়াটার কবিতা। ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, পানি সব জায়গায় পানি কিন্তু এক ফোঁটাও পানযোগ্য নয়।
তাহলে কিন্তু এক ফোঁটাও পানযোগ্য নয়, তাহলে সব জায়গায় পানি কিন্তু এক ফোঁটাও পানযোগ্য নয়, এটি কি প্রথম দেখায় অযৌক্তিক বা অসম্ভব মনে হচ্ছে না? জি ভাইয়া। কিন্তু এটার যদি তুমি ব্যাকগ্রাউন্ডটা জানো তাইলে এটা তোমার এটা আবার হচ্ছে তোমার কাছে যৌক্তিক মনে হবে বা গভীর অর্থ থাকবে। যেমন ধরো যে তোমার এখানকার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে ওই 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 লোকটা হচ্ছে একটা সমুদ্রের মাঝখানে আটকা পড়ে জাহাজ সহ। সমুদ্রের মাঝখানে আটকা পড়লে কি চারদিকে পানি, কিন্তু সেই পানিগুলো তো লবণাক্ত পানি, সেই লবণাক্ত পানি কি পান করা যাবে? না। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা শুনে তোমার কাছে এখন আবার এটি কি যৌক্তিক মনে হচ্ছে না? বুঝতে পারছো বিষয়টা? শোনা যাচ্ছে তো কথা নাকি? শোনা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে যাচ্ছে। তা কথা বলো না কেন? তাহলে প্রথম দেখায় অযৌক্তিক মনে হলো, কিন্তু যখন ব্যাকগ্রাউন্ডটা শুনলা যে ওই লোকটা হচ্ছে একটা সমুদ্রের মাঝখানে জাহাজ নিয়ে আটকা পড়ছে, তাহলে চারদিকে সমুদ্রের পানি কিন্তু সবগুলোই তো লবণাক্ত, তাহলে এক ফোঁটা পানযোগ্য নয়, তাহলে এখন আবার যৌক্তিক মনে হচ্ছে। তার মানে এটা হবে কি এটা হবে প্যারাডক্স। তারপর দেখো, তারপরে বাক্যটা দেখো, দ্য রিচেস্ট আর দ্য পোরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীর সব থেকে ধনীরাই সবচেয়ে বেশি গরিব, পৃথিবীর সব থেকে ধনীরাই সবচেয়ে বেশি গরিব, এটা কি অযৌক্তিক বা অসম্ভব মনে হচ্ছে না? জি ভাইয়া। কিন্তু যখন তুমি গভীরভাবে ভাববা, যারা অনেক ধনী তারা কি তাদের ধন সম্পদ নিয়ে সবসময় চিন্তায় থাকে না? জি। তার মানে তারা হচ্ছে মনের দিক থেকে গরিব, মনের দিক থেকে চিন্তায় থাকে, তার মানে তাদেরকে এইভাবে পোরেস্ট বলা হয়েছে। তাহলে এই লাইনটার কি একটা গভীর অর্থ আছে না? জি ভাইয়া। তাহলে এটাকেই প্যারাডক্স বলা হবে। আচ্ছা, আমাদের ফিগার অফ স্পিচ পড়া শেষ। তোমাদের ফিগার অফ স্পিচ থেকে কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো কোশ্চেন, বিগত সালের কোশ্চেন বা কোনো টপিক বুঝো নাই এরকম কোনো কোশ্চেন আছে কিনা কারো? ওয়াটার ওয়াটার যে বলা হয়েছে একই শব্দ, কিন্তু এটা কি অ্যালিটারেশন হবে? আরেকবার বলো তো, বুঝি নাই। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এখানে হ্যাঁ, ওয়াটার আর এটা ওয়াটার। এটা অ্যালিটারেশন হবে, এটা অ্যালিটারেশন হবে, দুইটাই হবে। অপশনে যেটা থাকবে সেটা দাগাবা, এটা অ্যালিটারেশন হবে, দুইটাই হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? কোনো কিছু বুঝো নাই এরকম কিছু? আচ্ছা, গত বছরের ভর্তি পরীক্ষায় ফিগার অফ স্পিচ কোনটা আসছিল গত বছর, এই যে লাস্ট বছরে? She has a heart of gold. দেখো, হার্ট অফ স্টোন, তাই না? হার্ট অফ স্টোন, পাথরের হৃদয়। দেখো, পাথরের হৃদয়, হার্ট অফ স্টোন। তাহলে হৃদয়টাকে কি পাথরের সাথে তুলনা করতেছে না? পাথরের হৃদয়, হার্ট অফ স্টোন, হৃদয়কে পাথরের সাথে তুলনা করতেছে। কিন্তু অ্যাজ লাইক দেন কি এখানে আছে? অ্যাজ লাইক দেন এখানে আছে? নাই। তাহলে দেখো, অ্যাজ লাইক দেন না থেকে তুলনা করলে সেটা মেটাফোর হয়। দেখো, এগুলাই হচ্ছে অ্যাজ লাইক দেন নাই, অ্যাজ লাইক দেন না থেকে তুলনা করছে, তাহলে এগুলো মেটাফোর। তাহলে হার্ট অফ স্টোন, পাথরের হৃদয়, অ্যাজ লাইক দেন না থেকে তুলনা করছে, তাহলে মেটাফোর হবে। মনে রাখবা, মেটাফোরের ক্ষেত্রে মাঝখানে অফ থাকলেও সেটা একটা মেটাফোর হতে পারে। বুঝতে পারছো? অ্যাজ লাইক দেন না থেকে তুলনা করলে সেটা মেটাফোর হবে। আচ্ছা, কারো কি এগুলা কোনোটা বোঝায়? কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে আমরা ক্লাস শেষ করে দিব। কারো কোনো সমস্যা আছে ফিগার অফ স্পিচে? সমস্যা নাই তো নাকি? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শেষ করি। আচ্ছা।